প্রথম আর্টিকেল। আসসালামু আলাইকুম। ইনকন্ডেন্সার মেথড, নমিনাল টি মেথড এবং নমিনাল পাই মেথড। মধ্যম পরিবহন লাইনের লাইন কনস্ট্যান্ট গুলা ক্যালকুলেশন করার জন্য ট্রান্সমিশন লাইনের দক্ষতা, ভোল্টেজ রেগুলেশন, প্রেরণ প্রান্তের ভোল্টেজ নির্ণয় করার জন্য তিনটে পদ্ধতি আছে। একটা হলো ইনকন্ডেন্সার মেথড, একটা নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড। এই তিনটা মেথডে মধ্যম পরিবহন লাইনের লাইন কনস্ট্যান্টগুলি ক্যালকুলেশন করা যায়। তো আমরা প্রথমে জেনে নিলাম যে মধ্যম পরিবহন লাইনের লাইন কনস্ট্যান্টগুলার ব্যবহার করে ক্যালকুলেশন করা তিনটা পদ্ধতি করা যায়। ইনকন্ডেন্সার মতো প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, নমিনাল টি পদ্ধতি, নমিনাল পাই পদ্ধতি। ইনকন্ডেন্সার মেথড এখানে কন্ডেন্সার মানে হলো ক্যাপাসিটর, ইন মানে শেষ বা প্রান্তিক শেষে। অর্থাৎ আমরা গত ক্লাসে ট্রান্সমিশন লাইন নিয়ে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে পরিবহন লাইনে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিট্যান্স নিয়েই হলো ট্রান্সমিশন লাইনের ইকুইভ্যালেন্ট সার্কিট। তো এখানে দেখো রেজিস্ট্যান্স এল এর কারণে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সেল, আর ইন মানে শেষ প্রান্তে, কন্ডেন্সার মানে ক্যাপাসিটর, অর্থাৎ আউটপুটে যে বিআর লোড প্রান্তে ক্যাপাসিটরকে দেওয়ার কারণে এটা নামকরণ করা হয়েছে ইনকন্ডেন্সার। অর্থাৎ আমরা এটা জানি গেছি যে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটরের যে প্রভাবটা সেটা উপেক্ষা করা হয়, নিয়ার টু জিরো অথবা নেগলিজিবল। মধ্যম পরিমাণ লাইনে ক্যাপাসিটরটাকে ক্যালকুলেশন আনতে হবে। তাহলে এই ইনকন্ডেন্সার মেথডে ক্যালকুলেশনটা, ক্যাপাসিটর ক্যালকুলেশনটা শেষে দেওয়া আছে, এই জন্য এটাকে বলা হয়েছে ইনকন্ডেন্সার বা প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি। তো এটার অনুযায়ী আমাদেরকে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। ভেক্টর অঙ্কন করার জন্য আমার কিছু কিছু নিয়ম আছে। ভেক্টরের সাথে তোমার পরিচিতি ছিল সার্কিট 1-এ, পরিচিতি ছিল এসি মিশন 1-এ। প্রথম একটা রেফারেন্স ধরা লাগে। এটাকে এখানে দুইটা রেফারেন্স ধরে করা যায়, ভোল্টেজকে রেফারেন্স ধরে করা যায়, কারেন্টকে রেফারেন্স ধরে করা যায়। তো আমি আমার সুবিধাজনকভাবে করবো। তো আমাদের বইগুলোতে আমি যতগুলো বই দেখলাম সবগুলোতে ভোল্টেজকে রেফারেন্স ধরে করা হয়েছে। ভোল্টেজকে রেফারেন্স ধরে করলে ফিগারটি ইজি হয়, আউটলুক শিটটা ক্লিয়ার থাকে। তো এখানে আমরা দেখতেছি আউটপুট ভোল্টেজ যেটা আছে, আউটপুট ভোল্টেজ হলো বিআর, মানে আউটপুট থেকে শুরু করে আমরা ইনপুটে যাবো, বিএস যাবো। আমাদের টার্গেট হলো বিএস বের করা। তাহলে লোড প্রান্তের ভোল্টেজ বিআরটা কি ক্যাপাসিটর আর যে ভোল্টেজ বিসি তার প্যারালাল ভোল্টেজ, অর্থাৎ বিআর সমান বিসি। তাহলে আমি বিআর কে যদি রেফারেন্স ধরি, প্রথমে আমি বিআর অঙ্কন করলাম, বিআর নিলাম। পরের স্লাইডে আর ডিটেলস আছে, আমি জাস্ট এখান থেকে স্লাইডটাকে শেষ করতেছি যেভাবে আছে বুঝিয়ে। তো রেফারেন্স ধরলাম হলে এখানে বিআর, যেহেতু বিআর রেফারেন্স, বিআর এর সাথে এখানে আইআর কারেন্ট আছে। তো এখানে এটা লেগিং পাওয়ার ফ্যাক্টর, লোডটা লেগিং পাওয়ার ফ্যাক্টর দেখানো হয়েছে। এগুলা সবসময় ট্রান্সমিশন লাইন ক্যালকুলেশন গুলো আমরা লেগিং পাওয়ার ফ্যাক্টর দিয়ে করব। তাহলে বিআর এর সাথে বিআর যেহেতু আছে আইআর থাকবে, তাহলে বিআর আইআর এর সাথে যে কোনটা আছে থিটা আর মানে রিসিভিং প্রান্ত, মানে গ্রহণ প্রান্ত। এবার বিআর এর সাথে আবার দেখতেছি এখানে আইআর পরে আবার এখানে কি আছে আইসি আছে, আইসি অর্থাৎ এখানে বিসি, এর ভোল্টেজ হলো বিসি বা বিআর প্যারালাল, যেহেতু ভোল্টেজ সমান তাহলে আইসি আছে। তাহলে আমরা জানি আইসি কার সাথে, বিআর এর সাথে। তাহলে এখন আমরা জানি আইসি মানে ক্যাপাসিটি, কারণ কি এটা থেকে 90 ডিগ্রি উপরে হবে, 90 ডিগ্রি লিডিং। তো 90 ডিগ্রি আমরা কি করলাম, প্যারালালে এখানে নিয়ে আসলাম, প্যারালালে করে এইভাবে করে এই নিচে এখানে, অর্থাৎ এটা কোথা থেকে হবে, আইআর থেকে 90 ডিগ্রি আইসি, অর্থাৎ আইআর থেকে 90 ডিগ্রি আইসিতে আমরা নিয়ে গেলাম। ওই প্যারালালটা বইয়ের এটা দেখানো আছে বা কোথাও দেখানো আছে, কোথাও দেখানো নাই, এটা আমরা বুঝে গেছি যে আইআর থেকে আইসিটা লিডিং পর্যায়ে আছে, এই জন্য এটা নিচে দেখানো হয়েছে আর কি। তাহলে আইসি, তাহলে এখন এ বন্ধ হয়ে গেল। তারপরে আছে ড্রপ, ভোল্টেজ ড্রপ গুলা। এই ড্রপগুলো আর এর কারণে হবে রেজিস্টিভ ড্রপ, এক্সেল এর কারণে হবে ইন্ডাকটিভ ড্রপ। তাহলে এই ড্রপের সাথে কি বি ইজ ইকুয়াল টু আইআর, ও সূত্র অনুসারে
তো এখানে রেজিস্টিভ হলো, এখানে আই মানে কি আইএস ইন্টু আর, এখানে রেজিস্টিভ ড্রপ, আর আইএস ইন্টু এক্সএল এখানে ইন্ডাকটিভ ড্রপ। তাহলে এটা করতে হবে এখানে বিআর, অর্থাৎ এখানে আইএস যেটা আছে এখানে যোগ করলে কি হয়ে যাবে, আইএস হয়ে যাবে, অর্থাৎ আইআর এবং আইসি, আইআর আইসি যোগ করলে কি হবে, আইএস, অর্থাৎ আইএস কারেন্টটা গিয়ে এখানে ভাগ হয়ে গেছে, আবার এখানে ভাগ হয়েছে, অর্থাৎ আইএস ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইসি। তাহলে যোগ করলে ওই যে আগের যে আইসি আছে যোগ করলে এটা আইএস পেয়ে যাবে। তাহলে আইএস এর প্যারালালি, অর্থাৎ এটা প্যারালালি আমরা এখানে এটা প্যারালালি আইএস আর অঙ্কন করলাম। আবার এটা 90 ডিগ্রি, আমরা ইম্পিডেন্স ত্রিভুজ সম্পর্কে পরিচিত আছি কিছুটা, ওই ইম্পিডেন্স ত্রিভুজটা অঙ্কন করছি এখানে। তাহলে আইএসআর এর 90 ডিগ্রি হলো আইএস এক্সেল মানে এক্সেল আর কি, এক্সেল, এটা করলে হবে আইএস জেড। এবার তাহলে বিএসটা কি হবে, বিএসটা হবে আইএস আর প্লাস জে অফ আইএস এক্সেল প্লাস হলো আইএস জেড। তাহলে এটা যদি করে দেই তাহলে কি হবে, বিআর প্লাস আইএস জেড। এবার এটা যা বললাম এটা তো মৌখিক, হয়তো কেস করতে পারতেছো না যে এত ভেক্টর দেবে বোঝালো হয় না, বা কিছুই বুঝি না স্যার থেকে শুরু করলো কি করে শেষ করে ফেললো। এবার একটু পরের স্লাইডে আসি। এবার স্টেপস টু ড্র দ্য ফেজর ডায়াগ্রাম ইন কন্ডেন্সার, এটা আমি তৈরি করছি তোমাদের নিজের মতো করে, যেন তোমরা বোঝো, নোট করে দিচ্ছি, শর্ট নোট আর কি। ওই ভেক্টরটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে অঙ্কন প্রণালীটা আমি সহজে আমার মতো করে যেভাবে বুঝবো আমি এভাবে একটা নোট করলাম। প্রথমে কি লিখলাম, এট ফার্স্ট টেক রেফারেন্স বিআর উই, অর্থাৎ প্রথমে তুমি একটা রেফারেন্স নেবে, মুখস্থ মনে করো যে এটা আঁকতেছি আমি এখানে একটা রেফারেন্স নিলাম বিআর, এটাকে ও এ রেখা দ্বারা চিহ্নিত করা হয়েছে। দেন ড্র আইআর ফ্রম দ্য বিগিনিং পয়েন্ট অফ বিআর, তারপর কি করতে বলছি আমি, দেন ড্র দ্য আইআর যেহেতু বিআর আছে অবশ্যই আইআর হবে, এই যে আইআর, তাহলে বিগিনিং পয়েন্ট মানে কি এটা, অর্থাৎ ও থেকে, এই যে লিখছি পয়েন্ট ও বা 0.0 যেটা বলো ও বলে এটাকে। তাহলে বিআর আইআর অঙ্কন করলাম, আমরা বুঝি যে বি থাকলে একটা আই থাকবোই এবং এটা কোনটা থিটা হবে, এখানে যেটা আর আছে এই জন্য আর যোগ হইতেছে বিআর আইআর থিটা আর, এটা ক্লিয়ার। দেন ড্র আইসি 90 ডিগ্রি লিডিং ফ্রম end of IR and gets IS, মানে কি এই তারপর কি এই আইসিটা অঙ্কন করতে হবে কই থেকে, 90 ডিগ্রি লিডিং, কার থেকে, আইআর থেকে 90 ডিগ্রি লিডিং আছে, এই আইসিটা কার সাথে, আইআর এর সাথে 90 ডিগ্রি লিডিং, তার মানে এটা 90 ডিগ্রি আইআর থেকে লিডিং হবে। তো আইএস 90 ডিগ্রি লিডিং হওয়ার কারণে এখানে, তাহলে আমরা যদি ভেক্টর যোগ করে দেই, এখানে কিন্তু সবগুলা ভেক্টর যোগ হবে, সাধারণ যোগ হবে না, ভেক্টর যোগ। তাহলে আইএস আমরা বলতে পারি কি, যে আইএস সমান সমান আইআর প্লাস আইসি, আইএস ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইসি, এইভাবে না, এই যে আইএস সমান সমান এদিকে গিয়ে আইআর প্লাস আইসি। তো এখন আর কি ব্যাপার, এইটুক শেষ, কারেন্টের যত কাজ আছে এখানে। এবার আমরা ড্রপ গুলো বের করবো, রেজিস্টিভ যেহেতু আর আছে এক্সেল আছে, তাহলে ড্রপ লাগবে। ড্রপটা করতে শুরু হবে ওই যে আইএস যে কারেন্টটা আছে, আইএস কারেন্টের সাথে, তার মানে এটাকে প্যারালাল নিয়ে আমি এখানে এঁকে ফেললাম, এখানে এঁকে আইএস আর রেজিস্টিভ ড্রপ 90 ডিগ্রিতে আইএস জেড আইএস এক্সেল, তারপরে এটাকে যদি ভেক্টর সামেশন করি একটা সমগ্র ত্রিভুজ হয়ে যায়, ইম্পিডেন্স ত্রিভুজ আইএস জেড। তাহলে শুরু থেকে শেষ, অর্থাৎ এই বিআর ইনিশিয়াল পয়েন্ট 0 বা ও থেকে শুরু করে একবার সি পর্যন্ত যে রেখাটা গেছে ও সি, এটা হলো বিএস। তার ধাপগুলো কটা ধাপ, প্রথমে বিআর রেফারেন্স নেব, আবার শোনো মনোযোগ দিয়ে, চাইলে খাতা কলম নিয়ে বসতে পারো। বিআর প্রথমে একটা রেফারেন্স নিলাম, তারপরে একটা আইএস, তারপর বিআর এর সাথে যেহেতু বি আছে আই হবে, সোজা কথা, একটা আই একটা রেফারেন্স দিলাম, তাহলে একটা কোণ দিলাম থিটা আর, তারপর কি করলাম, কারেন্ট অঙ্কন করলাম, যেহেতু ক্যাপাসিটর আছে শেষ প্রান্তে, তাহলে যেহেতু আমি শেষ থেকে শুরু করতেছি অবশ্যই এখানে একটা শেষ প্রান্ত থেকে, মানে কি আইআর থেকে এটা শুরু হবে, আইআর থেকে এটা শুরু করে 90 ডিগ্রি লিডিং এ দেখাইলাম, 90 ডিগ্রি লিডিং এর পরে এটাকে ভেক্টর যোগ করলাম, অর্থাৎ আরেকটা যে আইএস কারেন্ট দিলাম, তাহলে আইএস সমান সমান হয়ে যাবে আইআর প্লাস আইসি। এবার শেষ, কারেন্টের কাজ শেষ। এবার ড্রপ গুলা যেহেতু আর আছে এবং এক্সেল আছে, তাহলে ড্রপ গুলা করতে হবে আইএস এর যে কারেন্টটা আছে যেটা যোগ করলাম আমি, এই যে আইসির মাথাতে যেটা যোগ করে আনলাম, এই আইএস এর প্যারালাল একটা অঙ্কন করতে হবে, কারেন্টের প্যারালাল, এটাকে প্যারালাল করে জাস্ট এটাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসলাম আর কি। তাই এখানের সাথে কি হবে, আইএস আর রেজিস্টিভ ড্রপ 90 ডিগ্রি হবে ইন্ডাকটিভ ড্রপ, আর সামেশন ভেক্টর যোগ করলে হবে ইম্পিডেন্স ড্রপ।
তারপর এটাকে আমরা যোগ করে ফেললে হবে বিএস। এবার কিছু ইকুয়েশন ভেক্টর ডায়াগ্রাম দিয়ে আমরা কিছু ইকুয়েশন তৈরি করব। এই যে অঙ্কগুলো করার জন্য ইকুয়েশন লাগবে। আইএস সমান সমান আইএস সমান সমান এখানে হবে আইআর প্লাস আইএস সমান সমান হবে এখানে আইআর আইআর প্লাস কি আইসি আইএস আইআর প্লাস আইসি। ওই যে আইএস সমান সমান আইআর প্লাস আইসি আমরা জানি, তার মানে কারেন্টের সূত্রটা আমরা পেয়ে গেলাম, কারণ অঙ্ক করতে গেলে কাজে লাগবে। আইএস বের করতে হবে, তার মানে এখানে আইসি আগে বের করে নিতে হবে, আর আইআর তো প্রশ্নে দেওয়াই থাকবে বা বের করে নিতে হবে সূত্র দিয়ে। তাহলে এখানে আবার কি করছে দেখো, আইআর প্লাস আইসি কে ওরা পোলার রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে গেছে। আইএস এটাকে ভেক্টরতে উড়ানোর জন্য cos থিটা আর মাইনাস জে অফ sin থিটা আর প্লাস আইসি ইজ ইকুয়াল টু 2 পাই এফ সিবিআর করতে আসলো। এটি সব সার্কিট টুর পড়াশোনা। এগুলা পারতে গেলে, ক্যালকুলেশন ইজি করতে গেলে তোমাকে সার্কিট 1 এবং 2 এর যে ভেক্টরের ক্যালকুলেশন ছিল, পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম, কনভারসেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো অবশ্যই শিখতে হবে। না জানলে আগে মিসিং করে আসলে এখন অবশ্যই এগুলো ঠিক করে নিতে হবে বা ইউজিং সায়েন্টিফিক ক্যালকুলেটর। এছাড়া তুমি এই অধ্যায় বা টিডি 2 এর কোনো অঙ্কই করতে পারবে না। ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টর অঙ্কগুলো, কারণ এখানে সবগুলো অঙ্কতে প্রতি লাইনে ভেক্টর চিহ্ন, এগুলো সব ভেক্টর যোগ। আইএস ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইসি সাধারণ যোগ না, ভেক্টর যোগ। এজন্য ভেক্টর চিহ্ন দেওয়া আছে, ভেক্টর চিহ্ন উপরে একটা তীর চিহ্ন বা উপরে একটা টান দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখন রেক্টেঙ্গুলারতে পোলারে নিয়ে গেলে কি হবে, পোলারে নিয়ে গেলে আইআর cos থিটা মাইনাস জে sin থিটা। এখানে যে মাইনাস কেন হলো, লেগিং পাওয়ার ফ্যাক্টর, যে হলে সাইনের লোকে যে হয়, তোমরা এটা জানো। আর আইসি ইজ ইকুয়াল টু কি, বি বাই আই ইজ ইকুয়াল টু বি বাই এক্সসি। এক্সসি মানে কি 1 বাই 2 পাই এফ। তো উপরে 1 বাই গেলে উপরে চলে গেলে কি হয়, 2 পাই এফ সি। বি মানে কি, বি আর রিসিভিং এন্ডের ভোল্টেজ, কারণ প্রশ্নে দেওয়া থাকবে রিসিভিং এন্ডের ভোল্টেজ, এই জন্য বিএস নিয়ে কোনো কথা থাকবে না, বিএসটা আমরা বের করবো যে। তাহলে এইভাবে করলে আমরা আইএস এর এটা পেয়ে যাব। অঙ্কটা ঠিক এই দ্বিতীয় লাইন সূত্রটা সেভাবে করতে হবে, আমি অঙ্ক করানোর সব বুঝাবো, দেখবা। ভোল্টেজ ড্রপ পার ফেজ আইএস জেড ইন্টু এই যে আইএস জেড এর মানটা জেড কি আর প্লাস জে অফ এক্সেল। এবার সেন্ডিং এন্ডের ভোল্টেজ হলো কি বিএস ইজ ইকুয়াল টু বিআর প্লাস আইএস জেড। এই যে এই পর্যন্ত, এটা মানে কি বিআর, একটু কি বিআর আর এটা কি আইএস জেড, অর্থাৎ বিআর আইএস জেড যোগ করার কারণে আমরা কি পাইছি, বিএস পাইছি। তাহলে বিএস সমান সমান বিআর প্লাস আইএস জেড, বিআর প্লাস আইএস জেড। জেড মানে কি আর প্লাস জে অফ এক্সেল। এই আইএস জেডটা আগে বের করে নিয়ে আসছি, এটা আগে বের করার দরকার না, এটা না দেখাই ডাইরেক্ট দেখালে হবে যে বিএস সমান কি। এটা ভেক্টর ডায়াগ্রাম জানলে, ভেক্টর ডায়াগ্রাম যদি আমি জানি তাহলে অবশ্যই এটা আমার মুখস্থ করার দরকার না, এটা এমনি চলে আসে মাথায়। আমি পরীক্ষার সময় যদি অঙ্ক আসে, এই মেথডের অঙ্ক আসে, তাহলে কি করব, আমি খাতার কর্নারে আমি এটা এঁকে ফেলবো, আমার মাথায় থাকবে তো। কারণ চিত্রটা কি, ইনকন্ডেন্সার, ইন মানে শেষে, কন্ডেন্সার মানে ক্যাপাসিটর, ঠিক আছে। ক্যাপাসিটর যদি শেষ প্রান্ত অঙ্কন করি তাহলে কি হবে, আগে আমি কারেন্টগুলো এঁকে ফেলবো, ভেক্টর ডায়াগ্রাম কারেন্টগুলো দেখাবো এভাবে, কারেন্টগুলো দেখাইলে আর দেখাবো। আর এদিকে ড্রপ চলে আসতেছে যে আইএস সমান সমান আইসি প্লাস আইআর অথবা আইআর প্লাস আইসি, আর বিএস সমান সমান ইজ ইকুয়াল টু কি বিআর প্লাস আইএস জেড। আর বিএস এর সাথে আইএস এর থিটা হলো থিটা, কোনটা হলো থিটা এস, আর বিআর এর সাথে আইআর এর থিটা হলো থিটা আর। এই হলো মোটামুটি ইনকন্ডেন্সার মেথড। এখান থেকে পরীক্ষা কি কোশ্চেন আসে, পরীক্ষা আসে ইনকন্ডেন্সার মেথড এর সার্কিট ডায়াগ্রাম এবং ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। সার্কিট এবং ভেক্টর আসলে হবে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, আর যদি যে কোনো একটা আসে ভেক্টর তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বা যদি সার্কিট ডায়াগ্রাম আসে তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দুটো একসাথে আসলে হবে সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, তবে একবার একটা প্রশ্ন চলে আসছিল যে ইনকন্ডেন্সার মেথড অথবা টি মেথড সামনে যেটা আসতেছে, বা পাই মেথড, তিনটা মেথড আছে, তিনটে মেথড দিয়ে একটা অঙ্ক যদি আমি তিনটে মেথডে করি, তিনটে পদ্ধতিতে করি, তাহলে কিন্তু অ্যান্সার একই আসবে, বাট মেথডগুলোর সাথে পরিচিত হওয়া আর কি, এটা হলো মেন বোঝার জিনিস। তাহলে ইনকন্ডেন্সার মেথড দিয়ে যদি আমি আঁকি, অর্থাৎ ক্যাপাসিটরকে যদি আমি ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে কেন্দ্রীভূত করি, তাহলে পাওয়ার ফ্যাক্টর, দক্ষতা, ভোল্টেজ রেগুলেশন কি হবে, লাইনটা তো অনেক বড়, প্রায় 150 কিলোমিটার পর্যন্ত, হ্যাঁ, ক্যালকুলেশন করার জন্য। তাহলে কি আসবে, আবার যদি টি মেথডে করি কি আসবে, এবং পাই মেথডে করে কি আসবে। এই হলো মোটামুটি আমাদের পড়ার যে উদ্দেশ্য ওইটা আর কি। তাহলে প্রথমে আমরা ইনকন্ডেন্সারে দেখাইলাম, এবার আমরা আসি ইনকন্ডেন্সার আসলে কি। ইনকন্ডেন্সার তো বলছি যে এটা খুব সহজ, এবং এটা ওই লাইনের ক্যাপাসিটরটা লাইনের শেষ প্রান্তে দেওয়া হয়, কিন্তু এতে কিছু লিমিটেশন আছে।
যদি সিম্পল, বাট এটা কিছু লিমিটেশন ড্রব্যাক আছে, কারণ এই পদ্ধতিতে আমি 100% ইফিসিয়েন্সি পাবো না। ঠিক আছে, যেহেতু আউটপুটে দেওয়া আছে এখানে কিছু চার্জিং কারেন্ট প্রবাহিত হয়ে যাবে। হ্যাঁ, চার্জিং কারেন্ট প্রবাহিত হবে এবং ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ইফেক্ট করবে কিছু একটা আর কি। এবং একুরেট, এটা তোমার ইফিসিয়েন্সিটা একুরেট আসে না। এই জন্য এটাকে বাস্তবিক ক্ষেত্রে টি এবং পাই দিয়ে করা হয়, ও বাকি যে দুটো মেথড আছে এটা দেওয়া খুব একটা একুরেসি হয় না। এই জন্য বলছে দুইটা ফল্ট আছে তোমার বইয়ে আছে, এটা সব ইংরেজি বই দুইটাই, বাংলা বইতে দেখছি দুইটাই। দেয়ার ইজ এ কনসিডারেবল এরর অ্যাবাউট 10% ইন ক্যালকুলেশন, বিকজ 10% এরর হলে তো অনেক, এখানে যখন 1% এরর অনেক কিছু হয়ে যাচ্ছে, হয়ে যাবে। আর এখানে 10% মানে অনেক এরর বোঝা যাচ্ছে, একুরেসি নাই। বিকজ দ্য ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিট্যান্স হ্যাজ বিন অ্যাজাম্পড টু লাম্পড ফর কনসেন্ট্রেট, অর্থাৎ ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটরটা লাইনের শেষ প্রান্তে এটা শুরু হচ্ছে, শুরু থাকার কারণে 10% এরর হবে। আবার বলছে যে ইফেক্ট অফ লাইন ক্যাপাসিটেন্সটা তোমার শেষ প্রান্তে থাকার কারণে, ক্যাপাসিটেন্সের কারণে একটা ইফেক্ট হয় লাগে। এবার একটু ভিন্ন প্রসঙ্গ, জানি না কতজন অ্যাটেন্ড করছে ক্লাসে, এখানে স্টাডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে অনেক কিছু আছে। কিউ ইজ ইকুয়াল টু আইটি, চার্জের সমীকরণ, পি ইজ ইকুয়াল টু বিআই, প্রেসারের চাপের সমীকরণ, বিজিটি, বিডিআর, ভোল্টেজ রেজিস্ট্যান্স, কারেন্ট, বুলিয়ান, পি স্পাইস হলো এমন একটা সফটওয়্যার যেটাতে সার্কিট অঙ্কন করা যায়। পি স্পাইসটা খুব দরকার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য। তারপরে কারেন্ট ড্রিফট, ইলেকট্রন ড্রিফট, পটেনশিয়াল, এগুলো স্যারের ক্লাসে বোঝাচ্ছে। আর তুমি যে কমন ফিগার, যে সে বলতেছে হোয়াট আদার্স নো, কি করতে হবে সবগুলো মাথায় নিয়ে যখন যেটা প্রয়োজন এটাকে ছাড়তে হবে। আরেকটা এখানে আছে, সায়েন্টিস্ট আর স্টিল রিসার্চিং অন হাউ ইঞ্জিনিয়ার্স গেট আপ এট 8:25, 8:25 উঠে রেডিও 8:30 ক্লাসে কিভাবে জয়েন করে বিজ্ঞানের এটা নিয়ে এখন রিসার্চ করতেছে। আসলে আমার ক্লাসে আজকে এরকম হয়েছিল, আমি 11:30 ঢুকছি, কিন্তু 5 মিনিট 11:30 আমি ভাবছি যে আমার স্টুডেন্ট ওয়েট করতেছে হয়তো আমার জন্য, আর অনেক পরে অনেকে অ্যাটেন্ড করছে, জয়েন করছে। কেন? অবশ্যই জাস্ট আমি গুগল টাইম, নট ইউর হ্যান্ড ওয়াশ টাইম, গুগল টাইমে, অবশ্যই গুগল টাইমে মানে 11:30 বাজবেই, মানে আমি ইন করবো, আমি রেডি থাকবো 5 মিনিট আগে থেকে। ঠিক আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং ছাত্ররা মনে হয় 8:25 ওঠে, মানে 5 মিনিট পরে সে ক্লাসে জয়েন করতে পারে নাকি, ভেরি স্মার্ট এর জন্য। এবার আসো পরের মেথড, নমিনাল টি মেথড। সার্কিটের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ সার্কিট, নেটওয়ার্কের ক্ষেত্রে সার্কিটের নেটওয়ার্ক অ্যাক্টিভ এবং প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভের ক্ষেত্রে এখানে আলোচনা হয়েছিল মনে পড়ে যে টি সার্কিট বা নেটওয়ার্ক এল এবং পাই। আমার মনে পড়ে পড়াইছে ক্লাসে, তোমরা পড়ে আসছো, তোমাদের মনে আছে কিনা জানি না। তো পরে কমেন্ট দেখতেছে না, মানে এটা বুঝতেছি না কি। এখন দেখা যাচ্ছে কিনা? তাহলে নমিনাল টি মেথড হলো টিটাকে মাঝখানে নিয়ে আসার জন্য, আচ্ছা, টিটাকে মাঝখানে আনার জন্য আমি ও ব্যানারের জন্য, আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা না। ব্যানারের জন্য যেটা দেখতে পারতেছো না, ওটা নিচে তেমন কিছু নাই তো, নিচে তো ওরকম নাই, এটার জন্য এত এত ইয়া কিছু নিচে যে ব্যানারে যে ওয়েলকাম আছে ওটার জন্য তোমার বেশি কিছু মিস হচ্ছে না, এখানে ইম্পর্টেন্ট কিছু নাই, যেটা বোঝাচ্ছে ওটা বোঝো। এখানে
টি মেথডে ক্যাপাসিটরকে সার্কিটের মধ্যতে আগে ছিল শেষে, আর এটা হলো মধ্যবিন্দুতে। সার্কিটের মধ্যবিন্দুতে এটাকে কেন্দ্রীভূত করা আছে, এর জন্য দেখতে এরকম টি এর মতো, এরকম করে দেখতে এরকম টি এর মতো, এটার নাম হচ্ছে টি। অর্থাৎ এখানে রেজিস্ট্যান্স যেটা আছে, আগের ছিল আর এক্সেল, এবার হয়ে গেছে কি আর বাই টু, এক্সেল বাই টু, সেন্ডিং এন্ডে আর বাই টু, এবং এক্সেল বাই টু হলো রিসিভিং এন্ডে। অর্থাৎ আর কে ভাগ করে নিচ্ছে, হাফ হাফ করে ফুল হয়েছে আর কি। টোটাল আর কে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর বাই টু, এক্সেল বাই টু, আর বাই টু, এক্সেল বাই টু। এবার যদি এটা ব্যাকটা অঙ্কন করি, দেখতে কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে তো কঠিন না, একটু ইজিলি একবার দুবার একটু কঠিন মনে হলেও পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। প্রথমে আমি কি করতে হবে, রেফারেন্স ধরে নিতে হবে। প্রথমে রেফারেন্স আমরা কি ধরবো, বিআর, আগের মতো এই যে আউটপুট ভোল্টেজ বিআর রেফারেন্স ধরবো। বিআর এর সাথে অবশ্যই আইআর আছে, আইআর আগের মতো বিআর আইআর আবার নেব। তারপরে এটার অ্যাঙ্গেলটা হবে থিটা, বিআর আইআর হলো থিটা। তারপরে ক্যাপাসিটর যে কারেন্ট আইসি, এটা 90 ডিগ্রি লিডিং, অর্থাৎ 90 ডিগ্রি লিডিংকে এইভাবে থাকে লিডিং, আমি এটাকে প্যারালালি করে নিয়ে আসলাম আইসি, অর্থাৎ আইআর থেকে আইসি। এটুকু হলো আগের মেথডের মতো, ঠিক আছে। আইসি, তারপর যোগ করলে কি হবে আইএস, অর্থাৎ আইএস কারেন্টটা এইভাবে গিয়ে এখানে আইসি হয়ে ভাগে গেল, এখানে আইআর হলে বা আইআর হয়ে ভাগে গেল। আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে মোট কারেন্টটা এটা যোগ এটা, তাই এটা হয়েছে। তাহলে আইসি ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইএস ইজ ইকুয়াল টু আইআর প্লাস আইসি, এই দুটো হলো আর কি। তা আইআর প্লাস আইসি হওয়ার কারণে এবার ড্রপগুলো বের করতে হবে। এই যে ড্রপ, যেহেতু আমরা আউটপুট থেকে আসতেছি, এই ড্রপগুলো কি হবে, আইআর প্লাস আর বাই টু জে অফ আইআর এক্সেল বাই টু। তাহলে এটা কার সাথে হবে, কার কারেন্টের সাথে হবে এটা, এই যে আইআর এক্সেল বাই টু, আইআর এর সাথে আইআর কারেন্ট, তাহলে আইআর কারেন্ট, তা আইআর আর বাই টু 90 ডিগ্রি এক্সেল বাই টু যোগ করলে হবে আইআর জেড বাই টু। যদি আমি এখান থেকে এটা যোগ করে ফেলি সি পর্যন্ত, ও সি যদি এটা যোগ করি তাহলে কি পাবো আমরা, বি ওয়ান পাবো, অর্থাৎ বিসি আর কি। এটার নাম দিচ্ছে বি ওয়ান, বিসি বলতে পারি বা বিএল বলতে পারি। এটা হলো ক্যাপাসিটর আর আর যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার বাকি থাকে আইএস আর বাই টু, আর হলো আইএস এক্সেল বাই টু। যেহেতু এখানে আর আছে, এক্সেল আছে, রেজিস্ট্যান্স ড্রপ, ইন্ডাকট্যান্স ড্রপ থাকবেই। তাহলে এটা কোথেকে শুরু হবে, এটা আইএস থেকে শুরু হবে। আইএস এর কারণ কোনটা, আইএস এর কারণ এটা, আইএস এর কারণ এটা হলে আইএস আমরা যদি প্যারালাল নিয়ে যাই আইএস, তাহলে এই আইএস আর বাই টু 90 ডিগ্রি হলো আইএস এক্সেল বাই টু, আর এটাকে যদি আমরা ইম্পিডেন্স সিরিজ তৈরি যোগ করি তাহলে হবে আইএস জেড বাই টু। তাহলে এবার প্রথম থেকে জিরো থেকে শুরু করে একবার এই ই পর্যন্ত কি বিএস, অর্থাৎ বিএস সমান সমান কি, বিএস সমান সমান হলো এই পর্যন্ত ড্রপ বি ওয়ান প্লাস হলো আইএস জেড বাই টু। এখানে সূত্রগুলো আছে, আমরা হলো আগের মতোই আমি এটাকে সামারি করে নিয়ে আসছি। এই যে ভেক্টর অঙ্কন করলাম, এবার কি করলাম একটু দেখি। স্টেপস টু ড্র দ্য ফেজর ডায়াগ্রাম nominal T method. At first, take reference BR, আগের মতো BR. Then draw IR from beginning point of BR, point O, অর্থাৎ O থেকে BR এবং IR অঙ্কন করলাম, থিটা IR দিয়ে ফেললাম। তারপর কি করতে হবে, আইসি কারেন্ট ড্র করতে হবে। আইসি কারেন্ট ড্র করলাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি ড্র করলাম। 90 ডিগ্রি ড্র করার কারণে এটা এখানে সূত্রগুলো আছে। আমরা ওয়েলকাম লেখাটা যেন দেখা যাচ্ছে না, আমি কমেন্ট দেখতেছি, তাহলে ব্যানারটাকে অফ করে দেবে, সেটিংসে আবার যাইতে হবে। হ্যাঁ, এটা ওয়েলকাম, তো নমিনাল টি মেথডের ক্ষেত্রে রেফারেন্স যদি আমরা বিআর ধরি এবং বিআর এর সাথে আইআর কারণ অঙ্কন করি, থিটা আর করি,
এবার আবার কি করব, ড্রপ, মানে ইনকন্ডেন্সারের সাথে এটুক মিলে যাচ্ছে, সেম রিপিটেশন হচ্ছে। তাহলে এটা কি হবে, আইআর এর সাথে আইআর আর/2, আগে ছিল আর, এটা হয়ে যাবে আর/2, আগে ছিল আইএস, এটা হয়েছে আইআর। এটা চিত্র যেরকম ওরকম আর কি, চিত্র অনুসারে। আর পরে আইআর এর সাথে 90 ডিগ্রি হবে এক্সেল, তারপরে এটা যোগ করলে হবে জেড। এটা এই পর্যন্ত আমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। বিআর, আইআর, আইএস, যা লেখা আছে এখানে, এই লেখাটা ভালো মতো পড়লে, এই লেখাটা কয়েকবার করে পড়বা, খাতা লিখে সুন্দর করে পড়বা। আমি এটাকে পিডিএফ করে দিয়ে দেবো গ্রুপে, অথবা তোমরা যেভাবে চাও দিয়ে দিলে ওখান থেকে তোমরা নিয়ে এটা করতে পারবা। আর বই তো সামনে থাকবেই, বইয়ের হেল্প ছাড়া তো হচ্ছে না। ক্লাস তো একটা ডিরেকশন, ক্লাস তো আর স্যারা তো তোমাকে পড়াই দিবে না, স্যারা তোমাকে পড়ার জন্য পথ দেখাবে, তোমাকে সেই পথে হেঁটে যেতে হবে বা পাড়ি দিতে হবে, নিজের চেষ্টা করতে হবে। একটু একবার দেবে হবে না, ও মন খারাপ করার কিছুই নাই, এটা পারবা। প্রথমত এরকম আমাদের মনে হয়েছিল, বা আমি যে পড়াচ্ছি আমার কাছে কঠিন মনে হতেছে, কি একটা কঠিন জিনিস পড়াইতেছে। আসলে কঠিনটাকে সহজ করে নিতে হবে। যারা পড়ে গেছে তারা তো এটা দিয়ে পাশ করে গেছে, এটা দিয়ে লিখে পাশ করছে। এবার আসো পরের ড্রপটা। তাই এই পর্যন্ত হয়ে গেলে ক্যাপাসিটর আর আর যে ড্রপটা ছিল, ক্যাপাসিটর আর আর যে ড্রপ, এই যে বি ওয়ান পর্যন্ত আমরা বের করে ফেলছি, এটুকু শেষ কিন্তু আমাদের ইয়াতে। আবার এটা বাকিটা কি হবে, আইএস এর সাথে প্রথম দিকে আর আছে, জেড আছে, অর্ধেক আর আছে, আর হলো আর/2 হলো আই আর এর সাথে, আর বাকি অর্ধেক আর/2 হলো আই এস এর সাথে। তারপর এটা 90 ডিগ্রি করলে এটা কি হবে, এক্সএল/2, তারপরে এটাকে যোগ করলে হবে জেড/2। এবার আমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যোগ করে যাই, তাহলে ও এবং ই হলো বিএস। তাহলে আমরা এখন দেখি, আইআর কে প্রশ্নে দেওয়া থাকবে আইআর, বা আইআর যদি বের করে নিতে হয়, আইআর মানে কি দেওয়া আছে এখানে, লোড কারেন্ট পার ফেজ, এগুলো সব বলে পার ফেজ বের করে নিতে হবে। আইআর, আর আইআর ইন্টু কস থিটার মাইনাস জে অফ সাইন থিটার। আইআর কে এখানে কেন মাইনাস দিল, ওই বললাম লেগিং পাওয়ার ফ্যাক্টর, তাই। তারপরে ভোল্টেজের, কারেন্টের আড়াআড়ি, ক্যাপাসিটর ড্রপ নিচের দিকে হবে, মানে ক্যাপাসিটর ড্রপ তো নিচের দিকে হবে না, লিডিং। ভোল্টেজকে করলে কি হবে, উপরের দিকে হবে, উপরের দিকে হওয়ার কারণে আমরা প্যারালাল নিচের দিকে নিয়ে আসছি, ভোল্টেজ রেফারেন্স নিচের দিকে নিয়ে আসছি, ঠিক আছে। তারপরে লোড কারেন্ট আইআর ইজ ইকুয়াল টু আইএস কস থিটা আর মাইনাস জে সাইন থিটা গেল। এবার এই বি ওয়ান এর মানটা, অর্থাৎ ভোল্টেজ অ্যাক্রস এইটা থেকে এটা যদি বি, এখানে কিছু লোড না থাকতো, তাইলে কি হতো, এটা এবং এটা সমান থাকতো। এখানে লোড থাকার কারণে এটার ভোল্টেজটা আলাদা, এটার ভোল্টেজটা আলাদা হইতেছে। তাহলে বি ওয়ান এর ভোল্টেজটা কি হবে, বি ওয়ান কোটটুক এটুক না, বি ওয়ান হলো বি আর, অর্থাৎ বি আর প্লাস আই আর জেড/2, দুইটা মিলে হয়েছে কি বি ওয়ান, দেখতেছো কিনা। তো বি আর প্লাস, তাহলে বি আর প্লাস আই আর জেড/2, মানে ভেক্টর পারলে তোমার সূত্র মুখস্থ লাগবে না, তুমি এইভাবেই বের করতে পারবা। এই জন্য ভেক্টরটাকে একবার দুইবার একাধিকবার করে তোমাকে করতে হবে। দরকার হলে আমি ক্লাসটা রিপিট নেব। এখানে আই আর, বি আর প্লাস আইআর মানে কি, ওই যে আগেরটা আইআর এর মানটা আমরা এখানে যে আইআর কস থিটার মানে যে সেন্টারে বসাইলাম, জেড মানে কি আর প্লাস জে এক্সেল, টু আছে কারণ টু কি, এই যে এখানে যে টি পদ্ধতি বা টি মেথড নিয়মিত এটা, যে টি এবং এক্সেল কে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, ভাগ করে মাঝখানে ক্যাপাসিটর দেওয়া হয়েছে, এই জন্য ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে, এই জন্য নাম হয়েছে এটা টি। মানে যদি এটা যদি আমরা স্ট্রেট লাইন করে ফেলি, স্ট্রেট একটা দাগ দেই এরকম করে ক্যাপাসিটর দেখাই, তাহলে কি হবে, দেখতে টি এর মতো না, এই জন্য টি মেথড বলছে আর কি। তাহলে এখানে বি ওয়ানটা আমরা বের করে ফেললাম। এবার চার্জিং কারেন্ট আইসি, আমি আগে বলছিলাম 2πfc বি ওয়ান, অর্থাৎ আইসি ইজ ইকুয়াল টু কি বি বাই এক্সি, এক্সি মানে কি 1/2πfc। তো 1/1 মানে কি উল্টে যাবে, ভাগ করলে কি উপরেটা নিচে, নিচেরটা উপরে যাবে, তাহলে কি 1 হয়ে যাবে নিচে, নিচে 1 মানে কোনো ভ্যালু নাই, তাহলে 2πfc বি ওয়ান। আগে ছিল বি ওয়ান, এখানে যেহেতু ভোল্টেজের নাম দেওয়া আছে হলো বি ওয়ান হয়েছে, আগেরটা যেহেতু এটা প্যারালাল ছিল এই জন্য বিআর হয়েছে। এটা তোমার চিত্রই তোমাকে বলে দিচ্ছে ওয়ান না আর হবে বা কি হবে। আর আইএস তো আগের সূত্র, আইএস মানে কি আই আর প্লাস আই সি, আই, এই আইএস ইজ ইকুয়াল টু কি আই সি এবং আই আর এর ভেক্টর যোগফল, এই জন্য ভেক্টর চিহ্ন দেওয়া আছে। এবার সেন্ডিং এন্ডের ভোল্টেজ বের করতে হবে, সেন্ডিং এন্ডের ভোল্টেজ বের করলে আমি সেন্ডিং এন্ডের পাওয়ার বের করতে পারবো, পি ইজ ইকুয়াল টু √3 বিএস আইএস, এবং আমি ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো, দক্ষতা বের করতে পারবো, পি আর প্রশ্ন দেওয়া থাকবে, পিএস যদি আমরা বের করতে পারি, তাহলে দুই পাওয়ার দিয়ে আমরা দক্ষতা বের করতে পারবো, হ্যাঁ, রেগুলেশন বের করতে পারবো ভোল্টেজ দিয়ে। এই জন্য বিএস বের করতে হবে, বিএস বের করে আমার উদ্দেশ্য, বিএস এবং আইএস বের করতে হবে কোশ্চেনে। অঙ্কগুলো অনেক বড়, কিন্তু বড় হলো সিকুয়েন্সিয়ালি করা যায়, ক্যালকুলেশন ঠিকমতো করতে পারলে, তুমি যদি রেক্টেঙ্গুলার পোলার ক্যালকুলেশন করতে পারো তাহলে করতে পারবে। আর যদি কনভার্সনটা না পারো, তাহলে তোমার জন্য এই অঙ্ক না, তুমি আগে ক্যালকুলেটর দিয়ে ওটা শিখে নাও, সার্কিট ওয়ানের পঞ্চম অধ্যায়,
সার্কিট ওয়ানের পঞ্চম অধ্যায়ে এই ভোল্টেজ এগুলা ক্যালকুলেশনটা আছে, ঠিক আছে। আর যদি এইভাবে নিজে নিজে না পারো, যারা পারে এদের কাছ থেকে শিখে নিবা, কমপ্লেক্স মোডে নিয়ে করতে হয় আর কি। তা বিএস ইজিক্যাল টু কি হবে, বিএস ইজিক্যাল টু এ ও এবং ই, অর্থাৎ এই পুরাটা হলো বিএস, তার মানে পুরোটা কার্যফল পুরোটা হলো বি ওয়ান এ পর্যন্ত বি ওয়ান প্লাস আইএস জেড বাই টু, বি ওয়ান প্লাস আইএস জেড বাই টু। তার মানে বিএস এর তুমি প্রথম অঙ্কটা শুরু করতে তুমি কি লিখবে, সূত্রটা বিএস ইজিক্যাল টু বি ওয়ান প্লাস আইএস জেড বাই টু। আবার বি ওয়ান সমান সমান কি, বি ওয়ান সমান সমান বি আর প্লাস আই আর জেড বাই টু। বি এর প্রশ্ন দেওয়া থাকবে, জেড জেড দেওয়া থাকবে না, আর এবং এক্সেল দেওয়া থাকবে, তুমি জেড বের করে ফেললা। আই আর দেওয়া থাকলে থাকবে না, এটাকে আমরা বের করে নেব। আই আর আমরা বের করতে কি, বি ইজ ইকুয়াল টু রুট থ্রি বি আই আর, পি ইজ ইকুয়াল টু রুট থ্রি বি, পি পাওয়ার দেওয়া থাকবে, বি আর দেওয়া থাকবে, পি আর দেওয়া থাকবে। এখানে আই আর পাবো না, অবশ্যই আই আর পাবো। আই আর পাইলে এটাকে আমরা কি করবো, ওই অ্যাঙ্গেলটা এইভাবে করে আমরা করে ফেলবো, কারণ পাওয়ার ভেক্টর দেওয়া থাকবে একটা, এটাকে সাইন করে আমরা ডাইরেক্ট এই মানটা ডাইরেক্ট এভাবে বের করে ফেলবো, করে ফেললে বারবার আমাদের করা লাগবে না, শুধু মানগুলো বসে দেবো। ঠিক অঙ্কের ক্ষেত্রে আমি এভাবে ইজিলি করা যায়, বা ধাপ ধাপ করে দেবো, প্রথমে এটা করতে হবে, তারপরে এটা, তারপরে তাহলে কি হবে, এটা সুবিধা হবে, ঠিক আছে। তাহলে নমিনাল টি পদ্ধতির এবং নমিনাল ইনকন্ডেন্সের পদ্ধতি গেল। এবার লাস্টের যে পদ্ধতি, তিনটা পদ্ধতি আছে, এটা আসে নমিনাল পাই মেথড। পাই মেথডে হইতেছে পাই মেথডে এই যে পাই ক্যাপাসিটরকে সমান, আগে ভাগ করছে রেজিস্ট্যান্সকে এক্সেলকে, এখন ক্যাপাসিটরকে ভাগ করা হয়েছে দুই ভাগে, সি বাই টু, সি বাই টু, অর্থাৎ সেন্ডিং এন্ডে হাফ ক্যাপাসিটর এবং রিসিভিং এন্ডে হাফ ক্যাপাসিটর। তো ইংরেজি ইংরেজি না, গ্রিক অক্ষর পায়ের মতো দেখতে, পাই কিরকম, এরকম এরকম করে এরকম, তাহলে এটা না স্ট্রেট লাইন, এদিকে এদিকে করলে এটা কি পাই, গ্রিক অক্ষর পায়ের মতো দেখতে, এই জন্য এটার নাম আছে পাই মেথড। আগেরটা ছিল দেখতে টির মতো, ইংরেজি অক্ষর টি, হয়ে গেছে টি মেথড। আগেরটা ছিল ইনকন্ডেন্সার, শেষে ছিল, এই জন্য হয়েছে ইনকন্ডেন্সার মেথড। আর এখানে এটা পরিচয় দেওয়া আছে, লেট আই আর ইজ ইকুয়াল টু লোড কারেন্ট। তো লেটের বাংলা কি, দড়ি, আই আর ইজ ইকুয়াল টু লোড, তুমি লোড কারেন্ট লিখবে, লেখো লোড, লোড আমি লিখছি ইংলিশে, লো এল ও ইডি লোড। তোমাকে বিএস ইঞ্জিনিয়ারিং পুরো ইংলিশ মিডিয়াম পড়তে হবে, তোমাকে ইংলিশ জানতে হবে, ঠিক আছে। চাকরি পরীক্ষা সব ইংলিশে কোশ্চেন হবে। সো সপ্তম পর্বে চেষ্টা করবে প্রতিটা সাবজেক্টে তুমি যতটুকু পারো ইংলিশে, কারণ ম্যাথমেটিক্যাল টার্ম এবং গাণিতিক প্রমাণগুলো যেগুলো আছে সেগুলো ইংলিশে করলে অনেক বেটার হয়, সহজে হয়, দ্রুত হয়, এবং অ্যান্সার দ্রুত করা যায়, টাইম সেভিং হয়, ভুল হয় কম। সো এগুলো এমন কোনো কঠিন ইংলিশ না যেগুলো আমাকে বাংলা লিখতে হবে, কারণ রিঅ্যাক্ট্যান্স ইংলিশে লিখতে হবে, রেজিস্ট্যান্স ইংলিশে লিখতে সুবিধা বাংলার চেয়ে, হ্যাঁ, ইম্পিডেন্সে বাংলার চেয়ে ইংলিশে লিখতে সুবিধা, এই জন্য এটা ইংলিশে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। আমি ক্লাসে কিন্তু এগুলো অঙ্কগুলো ইংলিশে পড়াবো, কারণ অঙ্কগুলো ইংলিশে করতে অনেক মজা, বাংলা এবং ইংরেজি অঙ্ক করে তুমি কম্পেয়ার করে দেখবা যে তোমার ইংলিশে করলে অনেক টাইম সেভিং হয়, যেটা আমি করে দেখার পরে কিন্তু বলতেছি, প্রমাণ নিয়ে বলতেছি। তো এই জন্য তোমরা অবশ্যই এই এখানে কঠিন ইংরেজি বানানো কোনো ইংলিশ নেই, তুমি দেখো আগে নিজে একটু দেখে তারপর বলো যে এত ইংলিশ বলতেছে কেন স্যারে, বাংলা বই আমার কাছে, হ্যাঁ তোমার বাংলা বইটা ঠিক সেম এটাকে কপি করো, এই কথাগুলো বাংলা বইতে আছে, তুমি দেখো না, মিলিয়ে দেখো না। বিএল থেসের বই থেকে তুমি দেখো, বিএল থেসের বইটা পাশাপাশি রাখো, বিকে মাতার বই পাশাপাশি রাখো, তোমার যে বাংলা বই হক পাবলিকেশন, টেকনিক্যাল প্রকাশনী, আরো কি প্রকাশনী আছে দেখো, এই একই তো, এগুলোই কপি করে 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 করছে, গুগল ট্রান্সলেটর দিয়ে দিয়েছে, চলে আসছে। তো আমরা এত জামলাত না গিয়ে আমরা যেটা দরকার অরিজিনাল, আমরা অরিজিনালটা নিয়ে আসছি, যে আইআর ইজ ইকুয়াল টু কি লাগবে, যে আইআর ইজ ইকুয়াল লোড কারেন্ট, লাগা লোড লোড কারেন্ট, আর ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স পার ফেজ, তো এটা ইংলিশে লিখবা, এক্স এর ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ, তো বাংলা লেখার ইংলিশ লিখবা না, এটা ইংলিশ ট্রাপ। ক্যাপাসিট্যান্স অবশ্যই ইংলিশে লিখবা, পার ফেজ। কস থিটা আর, কস থিটা আর কি পাওয়ার ফ্যাক্টর, এটা ইংলিশে লিখবা। কার আর মানে কি, রিসিভিং, এস হলো সেন্ডিং, বি এস হলো কি সেন্ডিং ইন পার ভোল্ট, অর্থাৎ সেন্ডিং এর প্রেরণ প্রান্তের ভোল্টেজ, এটা বাংলা লিখবা কি, প্রেরণ প্রান্তের ভোল্টেজ পার ফেজ, প্রতি ফেজে। তাহলে এখন চিত্রটা আমরা দেখলাম, এখানে চিত্র দেখতেছি আমি, ইনপুটে সেন্ডিং এন্ডের ভোল্টেজ, সেন্ডিং যেহেতু ভোল্টেজ আছে, কারেন্ট প্রবাহিত হয়, এখানে কিছু কারেন্ট যাবে, ওই কারেন্ট গিয়ে আবার আর এবং এক্সএল এর ভিতর দিয়ে এখানে কিছু কারেন্ট যাবে, এটা নাম দিয়েছে আইএল, লাইন কারেন্ট, অথবা আইটি, ট্রান্সমিশন কারেন্ট বলা হয়, কিছু কিছু ইংরেজি বই এটাকে আইটি বলছে, ট্রান্সমিশন কারেন্ট। তারপরে এদিক দিয়ে গিয়ে আবার ওই ক্যাপাসিটরের মাঝে কিছু কারেন্ট যাবে, এটাকে বলা হচ্ছে আইসি ওয়ান, এটাকে আবার এদিক দিয়ে আই, আউটপুটে কিছু কারেন্ট যাবে আইআর, এটা হলো লুট। তাহলে এইটার আর আর যে ভোল্টেজ এবং এটার আর আর যে ভোল্টেজ, দুইটা কি সমান, দুটো হলো সমান, এটা হলো ভোল্টেজের, এটা হলো বিআর,
আর এটা হলো BC2 আর BR ইকুয়াল টু সমান, কারণ যেহেতু মাঝখানে কোনো লোড বা রেজিস্টর ড্রপ বা ইন্ডাক্টর ড্রপ নাই, যেমন ওই যে ইন কন্ডেন্সার এবং এটা সেম, লাস্টের পার্টটা সেম, এই যে এটুক সেম। শুধু এখানে ডিফারেন্সটা কি, এখানে ডিফারেন্সটা হবে কারেন্টের ক্ষেত্রে, যদি ক্যাপাসিটরকে দুই ভাগে ভাগ করছে, সেন্ডিং এন্ডে এবং রিসিভিং এন্ডে, তার মানে কারেন্ট দুটা, এটাকে বলা হচ্ছে IC2, এটাকে বলা হচ্ছে IC1। তুমি যদি এটাকে IC2 ধরো, এটাকে 1 ধরো, নো প্রবলেম। এখানে শুধু কারেন্টের মানটা, যে ভেক্টরের শুধু মানটা চেঞ্জ হয়ে যাবে, এখানে আর কিছু না। ক্যাপাসিটরের ক্ষেত্রে সবসময় লিডিং কারেন্ট প্রবাহিত হয়। যদি আমরা রিসিভিং ক্ষেত্রে যে লোড ধরছি, রিসিভিং এর লোডটাকে আমরা ধরছি হলো তোমার লেগিং লোড, বাট ক্যাপাসিটর ব্যবহার করার কারণে ক্যাপাসিটর লোডটা এখানে হবে তোমার লিডিং। এই জন্য কারেন্টগুলো সবসময় উপর দিকে হচ্ছে, মানে লিডিং। এটা উপর দিকে মানে কি জানো, উপর দিকে মানে এটা উপর দিকে, এটা একদিকে, এটা একদিকে, এটা একদিকে, পরে এগুলো কি করছে, প্যারালাল টাইনা নিচে নিয়ে আসছে। ঠিক আছে, ভেক্টর ডায়াগ্রাম নিয়ম এটা। তোমরা এসি মেশিন 1-এ পড়ছো না, 1-এ তো ওগুলো পড়ার কথা ছিল, ট্রান্সফরমারের 3টা ভেক্টর ডায়াগ্রাম চাকরিতে আসবে। সেমিস্টার ফাইনালে ফাঁকি দিয়ে চলে আসছে যারা, এদের জন্য আবার এটা আমি বাইরের কাছে দেবো, আবার শিখো ফর PDB অথবা PDCB অথবা ডিস্ট্রিবিউশন কোম্পানির যত চাকরি আছে এগুলোতে আসে, যে লেগিং পাওয়ার ফ্যাক্টরে ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো, 5 মার্ক বা 3 মার্ক যাই থাকে, তাহলে তোমার তো শিখতে হবে। তো ওটা শিখলে তুমি এটা পারতা। ভেক্টর ডায়াগ্রাম দেখতে মনে হয় যে আরে কি প্যারালাল, এটা এরকম তীর চিহ্ন দেওয়া লাগে, স্ট্রেট করতে হয়, হ্যাঁ লাগবে, কিন্তু একটু আঁকে ফেলতে পারলে নাম্বার সহজ, তোমার টাইম সেভিং হবে, বেশি ইয়ে লাগে না। তাহলে এখন ভেক্টর ডায়াগ্রামটা আমি দেখি। প্রথমে আমাদের মূল কাজ কি ছিল, বিআর অঙ্কন করব, রেফারেন্স নেব, বিআর রেফারেন্স দিলাম, তারপরে কি নেব, বিআর এর সাথে আইআর নিলাম, তাহলে কি হবে, থিটা আর হবে। এবার কি হবে, IC1 হবে, IC1 এর সাথে এখানে IC1, এটাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর, তাহলে IC1টা, এই যে এটা IC1 এর লিডিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং উপরে, এই যে উপরের দিকে না এঁকে একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দেখো, তাহলে বুঝবা এখানে লিডিং পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, লিডিংটা আমি কি করলাম, এটাকে টান দিয়ে এইভাবে আস্তে করে প্যারালাল করে নিচে নিয়ে আসলাম, আর কার সাথে, আইআর এর সাথে। তাহলে আইআর এর সাথে লিডিং 90 ডিগ্রি লিডিং নিলাম। এটা কটুক যাবে, এটা কোনো ইয়া না, যতটুক পর্যন্ত যেতে পারে আর কি, একটু গেল, যাওয়ার পরে এটাকে নাম দিলাম IC1। আর এই মাঝখানে কি কারেন্ট আছে, IL, এটাকে এদিকে এদিকে দেওয়া যায় বা এদিকে দেওয়া যাবে, সমস্যা নাই। ঠিক আছে, ড্রপের ভিত্তিতে কারেন্ট, এটাকে IL বলতেছে, বই মনে IL আছে, বাংলা বই IL থাকতে পারে, বা কোথাও আছে I1, কোথাও আছে IT, এক কথায় আমি যেটা নামকরণ করলাম। তাহলে এটা নাম দিয়েছি আমরা IL। তাহলে IL সমান সমান কি হলো, IL কারেন্টটা এদিক দিয়ে গিয়ে IC1 এ গেল কিছু, আর বাকিটা IR দিয়ে পাস হয়ে গেল, অর্থাৎ IL সমান সমান IC1 প্লাস IR। তারপরে এটুকু হলো। এবার কারেন্ট, এবার ড্রপগুলো করতে হবে, যেহেতু IL এবং আর আছে IL এর সাথে, এবং আই এক্সেল আছে, তাহলে কি হবে, রেজিস্ট্যান্স ড্রপ কি হবে, IL এক্সেল। তাহলে ড্রপটা কার সাথে হবে, অবশ্যই IL এর সাথে। তাহলে IL কারেন্টটা কোনটা, এটা, এই IL কারেন্টের প্যারালালে আমি এখানে এই রাখবো, কার সাথে, বিআর রেফারেন্সের সাথে, যেহেতু ভোল্টেজ বিআর এখানে। তাহলে এই বিআর এর সাথে আইকে আমরা ILR 90 ডিগ্রি IL এক্সেল, এটাকে আমরা যদি যোগ করে দিই, টোটো করে যোগ করে দিই, যোগটা করানো হয় নাই, এই যোগটা করে দিই, তাহলে IL জেড। এটা না দিলে চলবে, দিলে ভালো আর কি, দিয়ে দিলে আগেটা দিয়ে দিলে ভালো। এটুকু শেষ। এবার আসো কি, IS এর সাথে আবার এখানে একটা টার্ম রয়ে গেল কি, IC2। তো আমরা IC2টা আবার কার সাথে, IS। তো IL এর সাথে ICT-টা, IS ভাগে কি হয়েছে, IC2 প্লাস হলো IL। তাহলে এই যে IL থেকে কি 90 ডিগ্রি লিডিং, IL থেকে 90 ডিগ্রি কি হয়েছে, লিডিং, IC2 লিডিং হলে যোগ করলে কি পাইছি আমরা, IS পেয়ে গেছি। অর্থাৎ IS সমান সমান, যেটা পরে যোগ করো এটা বলতে হয়, অর্থাৎ IS সমান সমান IL প্লাস IC2। এই যে এখানে সূত্রগুলো আছে, এই যে IL সমান সমান IL প্লাস IC1, IL এরটা। আবার IS সমান সমান কি, IL প্লাস IC2। যদি এটা আমি এখানে 1 দিতাম তাহলে হয়তো 1, আর যদি 2 দিতাম তাহলে হয়তো এটা 2, উল্টো হয়ে যেত আর কি। এটা 1 2, এটা তোমার এক বই কিন্তু একরকম দেওয়া আছে, তোমরা যেভাবে দেওয়া আছে ওটাই, আমি যেটা বলছি এটা শিখবা, একটা যে কোনো একটা। তো এবার বাকি রয়েছে কি, বিএস। তা বিএসটা কি, যদি আমি একটা লুপ ধরি, তাহলে এই দিক থেকে এই দিক দিয়ে এভাবে আসছে, তো অর্থাৎ বিএ ইজ ইকুয়াল টু কি, বিআর প্লাস ILZ। এই যে ড্রপগুলা, BS সমান সমান, লুপটা এভাবে গেলে কি হবে, এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে আসবে, তাই না? তাহলে এখানে কি, বিআর ভোল্টেজ আছে, আর এখানে ড্রপ ভোল্টেজটা কি হবে, IL এক্সেল মানে ILZ। তাহলে BS সমান সমান হবে বিআর প্লাস ILZ। তাহলে দেখো সূত্রটা আছে এখানে, BS সমান সমান
বিআর প্লাস আইএল জেড, আর জেড মানে কি আর প্লাস জি অফ এক্সেল। আর এখানে এল, আই এলটা কি করছে আই আর প্লাস আইসি ওয়ান। আর আইসি তো সব সময় বলছি এখানে সি বাই টু কেন, কারণ যেহেতু এটা পাই মেথড, অঙ্কটা ভুল হয় এই কারণে। অনেক সময় পাই মেথড আসলে টি মেথড অঙ্ক করে ফেলে অনেকে, অনেক সময় টি আসলে পায়ের মেথড করে ফেলে, মানে তাড়াহুড়ো করে খুব টেনশন করে এমন কিছু করে যে এটা খুব কঠিন কিছু একটা চলে আসছে, বইয়ের বাইরে কোনটা আসছে মনে করার চেষ্টা করে, কোন অঙ্কটা আসছে কেন মিললো না, অ্যান্সারটা কেন মিললো না, এটা কোন নিয়মটা। দেখা গেছে স্যাররা অনেক সময় একটু একটু যাচাই করার জন্য বেশি না, টিটাকে পাইয়ে দেয়, পাইকে টি দেয়, অথবা টি পাই একসাথে করে দেয়। হ্যাঁ, অর্ধেক টি এর মেথড ডাটা, অর্ধেক পাইয়ের ডাটা, এরকম করে দেয়। এত তোমার চিন্তা করা লাগবে না, তুমি তোমার মতো করে চলবা, তুমি যা শিখছো তুমি যেভাবে শিখছো, অ্যান্সার কোনো বাধ্যতামূলক না যে এটা বইয়ের সাথে মিলতে হবে, তোমার ক্যালকুলেটরে যা আসবে তাই অ্যান্সার। তো এখানে তুমি এই সূত্রগুলা যদি এই ভেক্টরটা ঠিকমতো ক্লিয়ার জানো তাহলে সূত্র তোমার মুখস্থ করা লাগবে না। শুধু এখানে ডিফারেন্স কি হচ্ছে, ডিফারেন্সটা হলো সি বাই টু, কারণ যেহেতু চিত্রতে সি বাই টু আছে, পাই মানে সি বাই টু, আর এল মানে হলো এল বাই টু, এক্সেল বাই টু, আর আর বাই টু। কারণ চিত্র যেভাবে আছে সেভাবে সূত্রটা মনে রাখতে হবে। তাহলে আই কি, এটা কি বেলেগছে তোমার, এটা দরকার না, এটা সি আইসি ইজ ইকুয়াল টু কি, ওই যে টু টু কাটা যাবে, এই জন্য টু পাই এফটা নাই, পাই এফ সি বাই বিআর। টির ক্ষেত্রে ছিল বি ওয়ান, এটা হয়েছে বিআর, কারণ এই যে বিআর এর সাথে এটা আছে। আবার আই সি টু যেটা, এটাও কিন্তু বিএস হবে, আই সি টু হবে, আই সি টু প্রথমটা হবে বিএস এর সাথে কারেন্টটা, বিএস এর সাথে ভোল্টেজটা, আর এটা হবে বিআর এর সাথে। এটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় সূত্রটা একটু ভুল হয়ে যায়, অনেক সময় কি করে কেউ মুখস্থ করার কারণে আইসি ওয়ানের সাথে এখানে বিএ না লিখে বিএস লিখে ফেলে, আবার টু এর সাথে এখানে বিএস না লিখে বিআর লিখে ফেলে। এই ভুলটা যেন না হয়, এটা হলে অঙ্কটা শেষ, পুরো জিরো হয়ে যাবে। তো এখানে আমার ভেক্টর যেটা অঙ্কন করলাম, এটাকে আমি দুইবার কিন্তু বুঝাচ্ছি, কারণ কি আমি জানি অনেকে ধরতে পারতেছো না, অনেকে হয়তো ভুল লাগতেছে, অনেকে কথা বুঝতেছো না, কথার সাথে কাজ মানে এটা মিলাতে পারতেছো না। না, এত কিছু হলে হবে না, সপ্তমভাবে তোমরা আসো এখন, মোস্ট সিনিয়র, তোমাদের মেধা বিকাশ যথেষ্ট আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারবো আর কি। আর একটু যদি সিনসিয়ার থাকো বা নিজে যদি আবার ভিডিওটি দেখো, বা বইয়ের সাথে, বইয়ের নিচে কিন্তু ভেক্টরের সাথে বাংলা লেখা লেখা দেওয়া আছে। তা আমি কি করছি, তোমরা যেন বোঝো ঠিক এভাবে, শুধু তুমি শুধু এইটা যে স্টেপ গুলো মুখস্থ করলে কিন্তু তুমি অঙ্কন করতে পারবা। নিজে একটু চিন্তা করে দেখো যে স্যারের স্টেপ গুলো লিখছে এটার সাথে মিল আছে কিনা, কোনটা পর কোনটা। এটা আমি কিন্তু নিজে নিজে তৈরি করছি, কালকে আমি নিজে একে লিখে দিচ্ছি, যেন স্টুডেন্টরা যারা একটু দুর্বল প্রকৃতি আছে তারা ধরতে পারে। তাহলে কি আছে, ফার্স্ট রেফারেন্স টেক বিআর নিলাম, বিআর এর সাথে আইআর নিলাম, থিটা আর দিলাম। তারপরে কি হচ্ছে আইসি ওয়ান, ওদিক থেকে ডান পাশ থেকে আসবো, আইসি ওয়ান আঁকলাম 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি লিডিং আইসি ওয়ান, এটা যোগ করলে হবে আইএল। আইএল এর সাথে আবার কি কি আছে, ড্রপ আছে, কি ড্রপ, আইএল আর, আইএল এক্সেল দিলাম। আবার আইএল এর পাশে আবার এখানে আছে কি আই এস এর সাথে আইসি টু, আবার আইসি টু কার সাথে, আইএল এর সাথে 90 ডিগ্রি লিডিং যাবে, এই 90 ডিগ্রি লিডিং, এটা যোগ করলাম, আইএস পেয়ে গেলাম। এবার কি করলাম, জিরো থেকে সি আমি যোগ করে দিলাম, অর্থাৎ জিরো সি যোগ করলে কি হবে, বিএস হয়ে যাবে। তো বিএস ইজ ইকুয়াল টু কি, এইটুক পর্যন্ত কি মান, বিআর, আর এইটুক পর্যন্ত হলো আইএল জেড। তো বিএস সমান সমান হবে বিআর প্লাস আইএল জেড। এই হলো তোমার নমিনাল পাই মেথড, আগেরটা গেল নমিনাল টি মেথড, এর আগেরটা গেল ইনকন্ডেন্সার মেথড। আমি এবার ফার্স্ট স্লাইডে যাচ্ছি। অনেকে একটু পরে ক্লাসে আসছো, অ্যাটেন্ড করছো, আমার নোটিফিকেশন আসতেছে বারবার। তারপরে এই যে এটা ছিল আমাদের প্রথম স্লাইড, ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ লাইন কনস্ট্যান্ট অফ মিডিয়াম ট্রান্সমিশন লাইন ইন কন্ডেন্সার মেথড, নমিনাল টি মেথড, নমিনাল পাই মেথড। তিনটা, এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ইম্পর্টেন্ট ভেরি ভেরি, যে মধ্যম পরিমাণ লাইনের ক্যালকুলেশন করার পদ্ধতিগুলো কি আগে বলছিলাম, শেষ। তোমার ওয়েলকাম লেখার কারণে যেটা দেখো নাই, তোমাদেরকে বারবার ওয়েলকাম করতেছি, ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, কিন্তু তোমরা তো এটা ইজিভাবে নিতে পারো নাই। তোমরা যেটা দেখো নাই এটা কিছুই মিস হয় নাই, তোমরা হয়তো ভাবছো অনেক কিছু মিস হতেছে, না, কারণ আমি, আমার তো ধারণা আছে নিচের লাইনটা আমি বারবার আবার ওই ওই এই ভেক্টর কিন্তু আবার পরের পৃষ্ঠে আবার পরের স্লাইডে দেখানো আছে। আর এই সূত্র তোমার এটা আমি মুখে বুঝাইছি পরে, এটাতে না না দেখলে হইতো। তাহলে এখানে আমি প্রত্যেকটাতে কিন্তু এই যে লেখাগুলো সেম, আমি শুধু কপি করছি কেন, কারণ আইআর লোড কারেন্ট, আর রেজিস্ট্যান্স, এক্সেল ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, সি ক্যাপাসিট্যান্স, তারপরে কস থিটা আর রিসিভিং ইন পাওয়ার ফ্যাক্টর, বিএস হলো সেন্ডিং ইন ভোল্টেজ পার ফেজ। তো এটা থেকে ইন কন্ডেন্সার কেন, এই কন্ডেন্সারটা বা ক্যাপাসিটরটা ইন্ডে দেওয়া আছে, ঠিক আছে। আর এটা এখানে যদি আমরা কেবিএল অ্যাপ্লাই করি, কেবিএল দিয়ে করা যাবে, বা ডাইরেক্ট কেবিএল টেবিল দিলে, অনেক যদি কেবিএল না বোঝো
তাহলে দরকার নাই, শুধু আমি যে স্টেপগুলো বলে দিছি এই স্টেপগুলো তুমি একটু মনে রাখবা, খাতায় লিখবা, ছবি তুলবা, স্ক্রিনশট দিয়ে রাখবা, অথবা ডাইরেক্ট সেভ করে রাখবা। তাহলে তোমার হয়েছে, তুমি বইটা দেখবা, পাশাপাশি আমার এটা একটু শুনবা যে কি বলছে, কি মানে একটু দেখবা, তাহলে হবে। যে প্রথমে অ্যাট ফার্স্ট টেক রেফারেন্স, আচ্ছা ধরলাম রেফারেন্স, রেফারেন্স মানে কি, ভূমির সাথে প্যারালাল, সবসময় ভোল্টেজকে রেফারেন্স ধরে করলে বেটার। কারণ কি রেফারেন্স ধরা যায়, আমরা সার্কিট ওয়ানে দেখছি কিছু বইয়ে কারেন্টকে রেফারেন্স ধরছে, কিছু ভোল্টেজকে রেফারেন্স ধরছে। ওটা তো ছিল ইনিশিয়াল পর্যায়ের বই, ওয়ান ওয়ান সার্কিট ওয়ান। এই জন্য এটাকে ওইভাবে বুঝেছে যে দুইভাবে আঁকতে পারো, বাট শেপটাকে আউটলুকের সুবিধার জন্য বা ইজি হওয়ার জন্য, হ্যাঁ, এটা ওই ভোল্টেজকে রেফারেন্স ধরে করা হচ্ছে আর কি। তাহলে এখানে ভোল্টেজ রেফারেন্স ধরা বলে বি এর, যেহেতু ভোল্টেজ থাকবে কারেন্ট থাকবেই, কারণ আমরা জানি ভোল্টেজ কারেন্ট থাকলে অ্যাঙ্গেল, এটাকে পাওয়ার ফ্যাক্টর বলে। তো ভোল্টেজ থাকবে, কারেন্ট থাকবে, লগে একটা অ্যাঙ্গেল থাকবে, সিম্পল হিসাব। তাহলে ভোল্টেজ থাকবে, কারেন্ট থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে। আমি আবার বোঝাচ্ছি কিন্তু, অ্যাঙ্গেল থাকবে, শর্ট করে বোঝাচ্ছি। তাহলে এখানে আর মানে কি, রিসিভিং এ আর 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 থাকবে। আবার ক্যাপাসিটি কারেন্টটা যেহেতু আছে, ক্যাপাসিটি কারেন্টটাকে এখানে নিতে হবে, যে এর সাথে আমরা যেহেতু ডান পাশ থেকে আসতেছি, আউটপুট থেকে সময় শেষ থেকে শুরুতে আসতে হবে। তাহলে এটা এই শেষ, বি আর শেষ, আই আর শেষ, আর হলো কি আইসি, আইসি এখানে 90, আইসি লিডিং আছে, তাই আইসি লিডিং আঁকলাম। হ্যাঁ, লিডিং আঁকার পর এটাকে যোগ করলাম। তাহলে এটা যোগ করার ফলে এটা আইএস হয়ে গেল। তারপরে এখানে ড্রপ হয়ে গেল কার সাথে, আইএস এর সাথে ড্রপ আছে, আর আছে, এক্সেল আছে। তাহলে আইএস কারেন্টটা যেভাবে অঙ্কন করছি, এই আইএস কারেন্টটা ঠিক প্যারালাল, এইটা প্যারালাল করে, এই তোমার চাঁদা কম্পাস দিয়ে প্যারালাল করে নিয়ে ড্রপটা আঁকবা। এইটাকে শুধু শুধু এটাকে বলা হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। আমি ইম্পিডেন্স ত্রিভুজ ক্লাসে অনেক কথা বলছি, হয়তো তোমাদের ক্লাস, যে ক্লাস পাইছিলাম, যাদের যাদের ক্লাস পাইছি আর কি। সার্কিট ওয়ানে ইম্পিডেন্স ত্রিভুজ, সার্কিট টু তে পাওয়ার ত্রিভুজ, সার্কিট টু এ ইম্পিডেন্স ত্রিভুজ, টিডি ওয়ানে হলো পাওয়ার ত্রিভুজ। এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, এগুলো লাগবে, এগুলার মানে জীবন শেষ, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য এগুলো শেষ হবে না মৃত্যু পর্যন্ত আর কি। কারণ কি, এগুলো লাগে কোথাও না কোথাও বিভিন্ন পর্যায়ে। এই ত্রিভুজ যেমন এখানে লাগে গেছে, এখানে কিন্তু ইম্পিডেন্স ত্রিভুজ বলা নাই, বাট আমরা দেখতেছি এটা ইম্পিডেন্স ত্রিভুজ, এই যে আর আছে, এক্সেল আছে, জেড আছে। তাহলে আইএস আর রেজিস্টিভ ড্রপ 90 ডিগ্রি, জে জে অফ এক্সেল, জে মানে কি 90 ডিগ্রি, জে মানে এই যে 90 ডিগ্রি অঙ্কন করলাম, এক্স মানে মোটর রিঅ্যাক্ট্যান্স, এক্সেল এক্সেল হবে আর কি, এক্সেল বা এক্স বুঝি, যেহেতু একটা এক্স আছে, এক্সেল ধরে নিছি আর কি। তাহলে এক্সেল, আর এটাকে যোগ করলে হয়েছে ডট ডট মানে কি, কাল্পনিক যোগ আর কি। ডটেড লাইন রাখলাম, আমি রাখার পর এটাকে ইমেজ ত্রিভুজ হলো। এবার প্রথম থেকে যোগ করে দিলাম, বিএস হয়ে গেল, শেষ। আর এটাতে শুধু ডিফারেন্সটা কি হয়েছে, এটাতে কারেন্ট গুলা ঠিক আছে, আগের মতো আছে। ডিফারেন্সটা আমি বলতেছি এখন, কারেন্টটা আগের মতো আছে, শুধু এখানে যেহেতু আর বাই টু এক্সেল বাই দুইভাবে আছে, একবার আছে আইএস এর সাথে, একবার আছে আইআর এর সাথে। এই জন্য একবার প্রথমটা যদি লাস্ট থেকে আসতেছি, তাহলে এটা হবে আইআর, এটা হবে আইএস। অনেকে ভুলটা করে, অনেকে এনে দেয় আইআর, এনে দেয় আইএস, শেষ জিরো। এটা করা যাবে না। হ্যাঁ, যেভাবে আছে সেভাবে আঁকতে হবে, কারণ আমরা তো শেষ থেকে আসতেছি। তো প্রথমটা আইআর আর বাই টু, আইআর এক্সেল বাই টু, তারপরটা হবে আইএস আর বাই টু, আইএস এক্সেল বাই টু। প্রথমটা যোগ করলে, প্রথম পার্টটুকু যোগ করলো বি ওয়ান, শুরু থেকে শেষ যোগ করলো বিএস। এভাবে থিওরির মতো পড়ে ফেলবা, তাহলে তোমার এটা মাথা থাকবে। আর অঙ্কন করবা, মুখস্থ করবা, ওই স্টেপগুলো যেগুলো আছে, এই স্টেপ বা ধারাগুলো যেগুলো আছে, প্রক্রিয়াগুলো একের পর একটা দেখবা, আর খাতা অঙ্কন করবা। পেন্সিল দিয়ে আঁকবা একবার, একবার কলম দিয়ে আঁকবা, তার উপরে আবার তুমি সিগনেচার পেন বা মোটা পেন দিয়ে আঁকবা, কাগজ সেভ হয়ে যাবে এবং তোমার প্র্যাকটিস হয়ে যাবে। নোমিনাল পাই মেথডের সেম, ওই ইনকন্ডেন্সার মেথডের ক্ষেত্রে যা ছিল এটা হুবাহু, শুধু এখানে কি কারণ, ডিফারেন্সটা কি কারেন্টটা, কারণ কি কারণটা কেন ডিফারেন্স হলো, কারণ পাইয়ে ক্যাপাসিটর দুইবার, তো ক্যাপাসিটর একবার আইসি ওয়ান, আরেকবার আইসি টু, বাক্য রয়েছে শেষ। তো মানে একটার সাথে একটা সামঞ্জস্য আছে, এক পার্ট সামঞ্জস্য আছে, কোথাও আছে কারেন্ট গুলো সেম, আবার কোথাও আছে ভোল্টেজ ড্রপটা সেম। যেমন এটার সাথে প্রান্তিক ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপটা সেম, শুধু কি এইটা ডিফারেন্সটা সেম বলতে, ওখানে ছিল এস, এখানে এল হয়েছে আর কি, ওই যে এটা এই কারেন্টটা এল। তো আমি আশা করবো আজকে এগুলো নিয়ে একটু ডিপলি চিন্তা করবা, নিজে নিজে আঁকবা, এগুলো থিওরি পড়ে পারবা না, আঁকলে এগুলো হাতে কলমে আঁকতে হবে। তুমি যদি একে একে করো, তাহলে আমি আশাবাদী যে তুমি ইনশাল্লাহ দূরে বলতে পারবা। এবার তো এটা আমি ড্র করে দিলাম, এঁকে দিলাম। গত ক্লাসের ডাম্পার আমি দেখাবো বলছিলাম। এটা আমি তো টিডি টু ক্লাস নেই, ঠিক আছে, টিডি ওয়ান, সুইচ গিয়ার, ইলেকট্রিক্যাল জেনারেশন, সার্কিট, আমি যে মাদার যে সাবজেক্টগুলো আছে, এগুলো কিছু প্রসঙ্গ আমি নিয়ে আসবো। কারণ কি
আমি চাই আমার স্টুডেন্টরা সব দিক দিয়ে একটু আগের গুলো জ্বালাই করুক এবং আর কিছু জানুক। জানা শেষ না, জানতে পারলে কনফিডেন্স বেড়ে যাবে। আর জানতে পারলে তুমি মোটামুটি তোমার প্রিপেয়ার্ড থাকবা সব ব্যাপারে আর কি। তো ডাম্পার এবং জাম্পার ইলেকট্রিক্যালের টি 1-এ ছিল, তো তখন তো ক্লাস নেওয়া সম্ভব হয়নি। তো এই যে এটা ডাম্পার, মানে ডাম্পার বা ড্যাম্পার বলে একই, ড্যাম্পার বা ডাম্পার। এই যে এটাকে একটু বড় করে দেখানো হয়েছে, এই যে পোলের উপরে দেখো এবার দেওয়া আছে। এই যে এটা একটা ক্লাম দিয়ে তারটাকে, এই যে লাইনটাকে তার ক্লাম দিয়ে কিভাবে আটকানো আছে, অর্থাৎ কেন কোনো কম্পন যেন না হয়, বাতাসের কারণে হোক, হ্যাঁ, কোনো লোডের কারণে হোক, বজ্রপাতের কারণে হোক, বা উইন্ড বা কুয়াশার কারণে বার হয়ে যায় তারটা, হ্যাঁ, এসব কারণে, বা বরফের কারণে, হ্যাঁ, এইসব কারণে যেন কোনো কম্পন বা ড্যাম্পার না হয়, সেই জন্য তোমার এটাকে, এটা ড্যাম্পিং ইফেক্টটাকে কমানোর জন্য এই ড্যাম্পারটা ইউজ করে। এটা 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 বেশি করা হয় আসলে ট্রান্সমিশন লাইন, ওই যে টাওয়ারে দেওয়া দিয়ে রাখছে। ডিস্ট্রিবিউশনও হয় এই 33 কেবি লাইনে হয় আর কি। আর নিচে যেটা আছে জাম্পার, ডাম্পার বা জাম্পার বলছিলাম, জাম্পারটাকে অনেক সময় দেখবে এরকম শর্ট পিচ দিয়ে কানেক্ট করা হয়, মানে এখান থেকে এই পাশে, ওই এখান থেকেই যে দেখো জাম্পারটা এইভাবে দেওয়া, এইভাবে দেওয়া জাম্পার, মানে এটাকে জাস্ট শর্ট করে লাইনটা কানেক্ট করা আর কি। জাম্পার মানে তো কানেকশন করা, শর্ট তার দিয়ে শর্ট কানেকশন। তো ডাম্পার এবং জাম্পার কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেহেতু ইম্পর্টেন্ট বলতে কি, কখনোর জন্য, ওই যে চাকরি পরীক্ষার জন্য আর কি। এবার কিছু ইনফরমেশন আমার জানা দরকার, যেটা ইনফরমেশন গুলো এরকম: ঢাকা কনজিউমস 46% অফ দ্য ইলেকট্রিসিটি বাংলাদেশ জেনারেটস। অর্থাৎ কি বলছে, ইংলিশ তো লিখতে মানা করছে একজন, মনে হচ্ছে বাংলা হলে ভালো হইতো, বাংলা হলে ভালো হতো, মুখের ভাষা বাংলা। এই জন্য পাশাপাশি আমাদেরকে হিন্দি, আমরা হিন্দি ছবি দেখি, হিন্দি কিন্তু বলি না, ওদেরকে বলি না যে তোমার বাংলা বললে আমার ভালো হতো বুঝতে। ইংলিশ ছবিতে বলি না যে তোমরা যদি বাংলা বলতো আমার বুঝতে ভালো হতো। তামিল ছবিতে বলে নিস, তোমরা তামিল না বলে বাংলা বলতা, তাহলে তোমার বড় ফ্যান হয়েছিলাম, আর একটু ভালো ফ্যান হইতাম। কারণ কি, ভাষা আমরা সবগুলো আয়ত্ত করতে হবে, আসে সবগুলো আমরা জানি। আর ইংলিশ তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ছিল, আমার লাগবেই। বিএসসি ইঞ্জিনিয়ারিং গেলে সব ইংলিশে। বাংলাদেশের যত পরিমাণ জেনারেট হয়, 20,000 বলো, 21,000 বলো, 18,000 বলো, 15,000 বলো, 46% কিন্তু ঢাকাতেই কনজিউম হচ্ছে। এটা কিন্তু আমি জানতাম না। ঢাকাতে 46, তার মানে কি প্রায় 50%, মানে প্রায় অর্ধেকের বেশি শুধু ঢাকা, অর্ধেকের মতো ঢাকাতেই। এটা কিন্তু একটা বিশাল বিশাল একটা তথ্য। আবার 40% অফ বাংলাদেশ পাওয়ার উইল কাম ফ্রম রিনিউয়েবল এনার্জি বাই 2041। সরকারের একটা এরকম বড় প্ল্যান বা একটা প্রজেক্ট, মেগা প্রজেক্ট হাতে আছে যে 40% জেনারেশন আসবে থেকে রিনিউয়েবল এনার্জি থেকে। ফিফথ সেমিস্টার পড়ছে, রিনিউয়েবল এনার্জি গুলো কি মনে আছে? কনভেনশনাল, নন কনভেনশনাল, এর যে বাতাস, সূর্য, পানি, নদীর স্রোত, হ্যাঁ, মিউনিসিপ্যালের যে ময়লার আবর্জনা যেগুলো আছে, উইন্ড, এগুলো নিয়ে যা আছে এইটা দিয়েই। কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ ওয়েস্ট হচ্ছে এগুলো, এবং সে এগুলোর রক্ষণাবেক্ষণের জন্য আমাদের যদি ওইরকম প্রসেস থাকে, তাহলে 40% যদি চলে আসে ওই ইয়ে থেকে, তাহলে আর মনে হয় না কোনো পাওয়ার প্ল্যান্টে বিদ্যুতের কোনো ঘাটতি হয়। যেমন বিদ্যুতের ঘাটতি হয় অনেক সময়, কালকে মনে হয় তোমাদের ক্লাসে কারেন্ট চলে গেছিল, আজকেও দেখলাম নেটে ডিস্টার্ব করতেছিল। আমি বাসা নিচ্ছি এই কারণে, কারণ কলেজের নেটগুলোতে অনেক হ্যাং করে। আর গুগল মিটে তো আরো ডিস্টার্ব করে। গুগল মিটে এক তো ভিডিও, সবার ছবি থাকে, আবার ওটাকে শেয়ার করতে হয়, ডাটা কনজিউম বেশি হয়। এটাতে অনেকে ফেসবুক ডাটা কিনে, এই কারণে তার কম ডাটাতে সে চালাই দিতে পারতেছে। আমার তো সবটা চিন্তা করতে হবে, সব স্টুডেন্টের কথা চিন্তা রাখতে হবে। অনেকে শুধু এমবি কিনে চালাতেছে, অনেকে শুধু ডাটা কিনে, ফেসবুক ডাটা কিনে, অনেকে তাই কিনে না। তাহলে এটা এভাবে করলে ভালো হয়, কম ইয়াতে এবং ইয়াতে। এই জন্য আমি ইন্টারাপশন না হওয়ার জন্য, আজকে কিন্তু কলেজে অনেক ডিস্টার্ব হতেছে, আমি খবর নিয়ে দেখলাম। এই জন্য আমি আর যাইনি, আমি বাসা পার্সোনাল ওয়াইফাই দিয়ে নিচ্ছি আর কি, এই জন্য ইন্টারাপশন না হয়। আর যদি কারেন্ট চলে যায়, ইন্টারাপশন হতে পারে আমার বাসায়, আমার আইপিএসটা ডিস্টার্ব করতেছে। তো যাই হোক, আশা করি শেষ করে ফেলতে পারবো সম্ভবত। 40% অফ বাংলাদেশ পাওয়ারে আসবে এ থেকে। এবার বলছে ট্রান্সফরমার রেটিং, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স ফর ভাইবা লিখিত। ট্রান্সফরমার রেটিং দেওয়া আছে 60 থেকে 85 MBA। ট্রান্সফরমারের গায়ে 60 থেকে 85 MBA লেখা আছে। এটা মানেটা কি? এমবিএ, যদি এমবি থাকতো তাহলে বুঝতাম যে ভোল্টেজ, প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ, কিন্তু এমবিএ মেগা ভোল্ট এম্পিয়ার, মানে রেটিং। কিল ভোল্ট এম্পিয়ার আমরা জানি, বি এম্পিয়ার, এম্পিয়ার আওয়ার আমরা জানি, ভোল্টেজ এম্পিয়ার আমরা জানি। তাহলে এমবি মানে হলো, এটা মানে হলো ইউজিং ন্যাচারাল কুলিং সিস্টেম ট্রান্সফরমার ক্যান ক্যারি লোড ইন 16। মানে কি, ট্রান্সফরমারে তোমরা
ট্রান্সফরমারের ক্ষেত্রে তোমরা এস্টিমেশন 1-এ ট্রান্সফরমার শীতলীকরণের 6টা পদ্ধতি আছে। 6টা পদ্ধতির মধ্যে ON, NON, হ্যাঁ, এরকম করে আছে কিনা যারা পড়ছো তারা হয়তো ধরে ফেলতে পারতেছে আমি কই কই কথা বলতেছি। মানে এয়ার ন্যাচারাল, অয়েল ন্যাচারাল, শুধু ন্যাচারাল, ঠিক আছে নি, মানে বাতাসে আর কি। অর্থাৎ এটাতে বুঝাইছে, ভাষাটা আমি লিখছি ইংলিশ ভাষাটা। The natural cooling system X মানে ট্রান্সফর্মার ক্যান ক্যারি লোড ইন 60, অর্থাৎ ন্যাচারাল প্রাকৃতিক বাতাসের কারণে ট্রান্সফর্মার কুলিং সিস্টেম হলে এটা 60 MB মধ্যে চলতে পারবে। যদি আমি আরো লোড বেড়ে যায় 85 পর্যন্ত সর্বোচ্চ বলছি, কখন হবে? তখন এয়ার প্রেশার, এক্সট্রা এয়ার প্রেশার দিয়ে এটা কুলিং সিস্টেম করা যায়, তখন ট্রান্সফর্মারটা ক্যারি করবে 85 MB পর্যন্ত। বুঝা গেছে? যে ন্যাচারাল কুলিং সিস্টেম যেটা আছে, ন্যাচারাল বাতাস যেটা আমি যুজল পাইতেছি আমরা, এটা দিয়ে এটা 60 MB পর্যন্ত রিডিং করতে হবে। 60 MB হলে ভোল্টেজ দেওয়া থাকলে আমি কারেন্ট পাবো, বা কারেন্ট দেওয়া থাকলে ভোল্টেজ পেয়ে যাবো। আর যদি আরো বেশি লোড ক্যারি করতে হয়, কত? সর্বোচ্চ 85। ট্রান্সফর্মার ডিজাইনের ক্ষেত্রে লেখা থাকে প্রথমে 80/, এত সুযোগ যদি থাকে, যদি পরিস্থিতি ভালো হয়, ক্লাসে আসো, আমি আমাদের সাবস্টেশন নিয়ে যাবো, ওখানে দেখাবো ট্রান্সফরমারের স্পেসিফিকেশন যা আছে, হ্যাঁ, এবং জেনারেটরের স্পেসিফিকেশন যা আছে সব কি দেখি বুঝে প্র্যাকটিক্যালি আমি দেখাবো গ্রুপ করে করে ইনশাল্লাহ। আর যদি এয়ার প্রেশার যদি এক্সট্রা দেওয়া হয় তাহলে 85 এটা করা হবে, ঠিক আছে। কিছু কুইজ কুইজ শুনলে ভয় লাগে আর কি। আইকিউ বললাম, আইকিউ টেস্ট। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরর ইনকন্ডেন্সার মেথড? পার্সেন্টেজ বলা যায়, পার্সেন্টও বলা যায়। ইনকন্ডেন্সার মেথডের কয় পার্সেন্ট এরর থাকে? হোয়াট ইজ দ্য চার্জিং কারেন্ট ইকুয়েশন অফ নমিনাল টি মেথড? নমিনাল টি মেথডে ক্যাপাসিটরের যে চার্জিং কারেন্ট আছে, এই যে 2πfcv1, যেটা আমি বলে দিলাম, যেটা আছে এটা। এ ট্রান্সফরমার হেভিং রেটিং 33/11, হুইচ কানেকশন কন্টেন ইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি? এখানে ট্রান্সফরমারের রেটিং দেওয়া আছে 33/11, এবং এখানে প্রাইমারি 33 এবং সেকেন্ডারিতে 11। এটা আমরা আসলে এই ধরনের ট্রান্সফরমারে, এটা কি ট্রান্সফরমার আমরা কি করে বুঝবো এবং রেটিংটা কি দেওয়া থাকবে? হ্যাঁ, এটা এটা প্রাইমারি এবং সেকেন্ডারিতে আমরা কিভাবে বুঝবো সেটা এক কথা অ্যান্সার করবা তোমরা। এরকম একটা ফরম্যাট তৈরি করে ফেলবা, লিখিত বা এরকম ইয়ে করলে পরে প্রিন্ট করে ফেলতে পারবা, অথবা কাগজ একটা 1 নম্বর ক্লাসের বা 1 নম্বর অনলাইনে ক্লাসের কুইজ 4টা ছিল, আবার 2 নম্বরের আজকে 4টে কুইজ, এগুলো তৈরি করে ফেলবা, ঠিক আছে। এগুলো আমার কুইজ নিয়ে আমি একসময় তোমাদের মূল্যায়ন করতে পারবো, বা একসময় আমাকে দেখাইবা অ্যাসাইনমেন্ট হিসেবে, এগুলো কাজে লাগবে। এই জন্য এগুলো তুমি তোমার কালেকশনে রাখবা। আর গত ক্লাসের কুইজের অ্যান্সারটা, কুইজগুলা ওগুলো সহজে ছিল, মোটামুটি অনেকে পারছো, পারার কথা আর কি। ম্যাক্সিমাম আমি একটু আগেটা বলে নিই, গত ক্লাসের আমার তো এখন স্লাইড সামনে নাই, যেটুকু মনে পড়তেছে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশন ভোল্টেজ 400 ছিল, এটা ইন্ডিয়া দিয়ে রামপাল দিয়ে ঢুকছে যেটা। আর কি জানি ছিল, ওই যে স্ট্যাটিক ক্যাপাসিটি পদ্ধতিটা, ওর সাথে সাথে কমেন্টে করছে, আমি দেখছি অনেকে পারছো। ওটার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য যে 3টা পদ্ধতি ছিল, ওই তিনটা পদ্ধতি তোমার একটা ছিল স্ট্যাটিক ক্যাপাসিটর পদ্ধতি, ফেজ অ্যাডভেন্সার ছিল, হ্যাঁ, এরকম আর কি। তারপরে সিনক্রোনাস কন্ডেন্সার ছিল। তো স্ট্যাটিক ক্যাপাসিটর পদ্ধতি হলো বেশি ভালো, এটা লস কম, গুণমান অংশ না, এই জন্য বেশি মানে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার জন্য ব্যবহার করা হয়। আর আজকে হলো পার্সেন্টেজ আরো 10%। চার্জিং কারেন্ট ইকুয়েশন তো ইকুয়েশনতে আসবে, জানোই। রেটিং হলো 33/11। এখন যদি ডিস্ট্রিবিউশন ট্রান্সফার হয় তাহলে ডেল্টা স্টার হবে। আর যদি 33/11, তো অবশ্যই কি ডেল্টা, আমি কিন্তু কানেকশন বলছি, কারণ প্রাইমারি 33, সেকেন্ডারি 11 তো বোঝা যাচ্ছে, বাট কানেকশনটা কি, প্রাইমারিতে কি কানেকশন এবং সেকেন্ডারিতে কি কানেকশন? প্রাইমারিতে ডেল্টা, সেকেন্ডারিতে স্টার, বোঝা যাচ্ছে। কারণ কি, উচ্চ ভোল্টেজে নিউট্রাল লাগবে না, ডেল্টা 3 তার, আর স্টারে নিউট্রাল থাকবে। হ্যাঁ, 11 হলেও তোমার নিউ ভোল্টেজে যাবে ডিস্ট্রিবিউশনে, এই জন্য এটা। মেন ডিফারেন্স বিটুইন বা ডিস্টিংগুইশ, পার্থক্য আর কি, বিটুইন পাওয়ার এন্ড ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। পাওয়ার ট্রান্সফরমার এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার মেন পার্থক্যটা কি? ওটা পাওয়ার ক্যারি করবে, পিডিসিপি ট্রান্সমিশন লাইন ব্যবহার করবে, এটা তোমার পিডিবি বা ডেস্কো বা পলিবিদ্যুৎ ব্যবহার করবে। তো এটাতে কি হবে, স্টার কানেকশন দেবে, ডিস্ট্রিবিউশন মানে কি নিউট্রাল লাগবে। 3 ফেজ 4 তার, সার্কিট 2 আলোচনা হয়েছিল, 3 ফেজ 4 তার, 3 ফেজ 3 তার। 3 ফেজ 3 তার মানে কি, পাওয়ার কানেকশন ডেল্টা, নিউট্রাল লাগবে না 3টে ফেজ।
আর ডিস্ট্রিবিউশনে অবশ্যই নিউট্রাল লাগবে, কারণ সিঙ্গেল ফেজ লাইন বের করতে হবে। তাহলে 3 ফেজ 4 তার মানে ডিস্ট্রিবিউশন লাইন, বুঝা গেছে, বা স্টার কানেকশন। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হিসেবে তৈরি করা বলতে এগুলো তুমি রেখে দিতে পারো, এগুলো তো কাজে লাগবে, এগুলো তো একটা তো ফালানো জিনিস না। সাধারণ জ্ঞান প্লাস হলো পরীক্ষার জন্য, সবগুলো ইম্পর্টেন্ট, এর জন্য তোমরা এই 4টা কোশ্চেনে না করতে, 4 মিনিট লাগবে না। এবার আমি একটু বেঁকে যাচ্ছি। তানভীর বলতেছিল যে এখানে আই আর কস থিটা সাইন থিটা কেন আসলো। তানভীর তো বলে গেছে সাইকেট ওয়ানে রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্ম, রেক্টেঙ্গুলার ফর্ম এবং পোলার ফর্মে তোমার এই যে কি করতে হয়, আই আর এর মানটা কিন্তু এখানে পোলার ফর্ম দেওয়া আছে। যদি আমি এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে যাই, তাহলে কি হবে, কস থিটা আই এক্স কস থিটা প্লাস জে অফ আই এক্স সাইন থিটা ছিল না, তাহলে এটাকে রুট ওভার দিয়ে করলে হবে পোলার, পোলার হবে। আর কস এবং সাইন থিটা পরিণত করে নিলে হবে কি রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে আই আর ইজ ইকুয়াল টু যে মানটা আমরা পাবো ক্যালকুলেশন করে, এটাকে ম্যাগনিটিউড মানটা পাবো। আই আর যেটা দেওয়া থাকবে, যেখানে আই আর যেটা, এটা আমরা বের করবো বা কোশ্চেনে দেওয়া থাকবে, এইটা ভালো করে দেখো, এটা আর কস থিটার প্রশ্ন দেওয়া থাকবে, এটাকে আমরা থিটাকে আমরা 0.8 কে আমরা সাইন করলে 0.6 পাবো। তাহলে এটাকে যে মানটা পাবো এটা রেক্টেঙ্গুলার মান, ঠিক আছে। তো এটাকে আমরা এটা করে নিতে পারি, অঙ্কের নিয়ম এটা, ঠিক আছে, অঙ্কতে আবার ক্লিয়ার বুঝবো। যে আলোচনা হয়েছিল, কে কে বলে বলে যে আই ক্যান্ট ডু ইট, আমি একটা কেসি নিয়ে টিটা কেটে দিলাম, যে চেষ্টা করলে ইয়েস ইউ ক্যান, পারবা, পারি না বলে কোনো কথা নেই, অবশ্যই পারবা। সবাই অ্যাসাইনমেন্টের কথা যে বললাম, সবাই একটু বেশি প্যারেশান হয়ে গেছে অ্যাসাইনমেন্ট নিয়ে। হাজিরা নিয়ে এবং অ্যাসাইনমেন্ট নিয়ে এত প্যারেশান না হয়ে ক্লাসের মূল মোটিভ, ক্লাসের মূল উদ্দেশ্যটা অবশ্যই মাথায় রাখতে হবে। এটা অ্যাসাইনমেন্টটা আমি দেখা গেছে ক্লাস খুললে ইনশাল্লাহ খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, খুলে তখন আমি মুখে মুখে নিতে পারি, বা এই সময় দিতে পারি যে ঠিক আছে তোমাদেরকে যে স্লাইডগুলো দেওয়া আছে এগুলোতে অ্যাসাইনমেন্টগুলো বের করে নিয়ে আসো, বের করে এই দিনই জমা দিবা। হ্যাঁ, অথবা আমি মৌখিক নিতে পারি, তোমরা প্রিপেয়ার থাকবা, আগে জানো, জানলে তুমি যে কোনো সময় বসে লিখতে পারবা, হ্যাঁ, বা টাইপ করতে পারবা। সো আগেটা তুমি মুখস্থ মেমোরাইজ করো যে ডেল্টা কি, স্টার কি, হ্যাঁ, কি বলতেছে স্যার, কি তথ্য দিচ্ছে আমাদের, কি কোশ্চেন গুলো করতেছে, কেন করতেছে, এগুলো কোথায় লাগবে, কেন লাগবে, কিভাবে লাগবে, নিজের সাথে নিজে কাউন্সিলিং বেশি বাড়াই তো। তাহলে আমি অবশ্যই জানি যে আজকের ক্লাস পাওয়ার পয়েন্টে করার কারণে হয়তো আমরা স্মুথলি শেষ করতে পারলাম, বাট যদি গুগল মিটে করতাম, গুগল মিটের মধ্যে একটা অ্যাক্সেস আছে, অ্যাক্সেস লিমিট 100 জন, বাকিরা বারবার ইন করতো, বারবার ডিস্টার্ব হতো, বারবার নেট চলে যেত, কাটা হতো। গুগল মিটে আমি নেওয়ার চেষ্টা করছিলাম, আমি কালকে ট্রাই করছিলাম, দেখলাম যে ডিস্টার্ব গুলো হয় একটু বেশি, বা অনেকটা দেখছি। আর তারপরে জুমে তো আরো সমস্যা, জুমে তো নেওয়া যাবে না, 45 মিনিট অটো কেটে যাবে, বা আর অ্যাক্সেসটা মেইন। আমার এখানে টিইসি স্টুডেন্টরা আছে, তারপরে এখানে তোমাদের 4টা গ্রুপ, ইলেকট্রিক্যাল ফার্স্ট শিফট 2টা, সেকেন্ড শিফট 2টা, হ্যাঁ, প্রায় 253 জনের মতো ইনফরমেশন স্টুডেন্ট আছে এখানে। তো এই জন্য সিস্টেমটাকে অনার করো, একটা সিস্টেম চালু হয়েছে, ক্লাস শুরু, এতদিন তো ক্লাস হয় না, এতদিন তো ক্লাস হয় না, অনেক টেনশন করতেছিল, অনেক কিছু লিখতেছিল, অনেক কিছু ভাবতেছিল, হ্যাঁ। এখন যদি ক্লাসটা শুরু হয়েছে, টিচাররা যে পদ্ধতিতে ক্লাস নেয় ওটাকে অনার করো। কেউ কি একজনের বোঝানোর ধরনের একরকম, একজনের ক্লাস কথা বলার ধরনের একরকম হতে পারে, এটা স্বাভাবিক, তোমরা এতগুলো মানুষ কেউ কার মতো না কিন্তু, হ্যাঁ। তো এটা ইজিলি নাও এবং এটাকে অনার করো, সম্মান করো, সহায়তা করো, দেখবা তোমার জন্য সহজ হয়ে গেছে। সবকিছুকে সহজ মনে করবা, সবই সহজ। যদি কঠিন মনে করো, দেখবা যে সব কমপ্লিট হয়ে যাবে এবং কোনো কিছু হবে না, সহজটা আর কঠিন হয়ে যাবে। এই জন্য সবকিছু সহজ মনে করো, আর অবশ্যই সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপর ভরসা রাখবা, দেখবা যে সবই সহজ। একটা কথা আছে না, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ, অর্থাৎ আল্লাহর নামই শুরু। আল্লাহ ভরসা করো, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ যদি করো আল্লাহর নামে, দেখবে যে তোমার সব সহজ হয়ে যাবে, সবকিছু তুমি তোমার পালনকর্তা, সৃষ্টিকর্তা, তোমার প্রভু, তোমার ঈশ্বর, তোমার আল্লাহ কে স্মরণ করে শুরু করবা। যাই হোক, আজকে টাইম টু সে গুড বাই, সময় অলরেডি পার হয়ে গেছে, 35 হয়ে গেছে, যেহেতু ক্লাস নাই তোমাদের, এর জন্য ক্লাস আছে কি, ক্লাস নাই মনে হয়, যেহেতু ক্লাস নাই, এই জন্য একটা 5 মিনিট সময় হয়তো বেশি নিয়ে গেলাম। টাইম টু সে গুড বাই সময় চলে গেছে, সবাইকে সালাম জানি, আজকে আমরা ক্লাস শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, বাসায় থাকো, আর মাস্কটাকে থোথায় না জড়ে মুখে সুন্দর করে জড়াবা। মাস্ক তোমার নিরাপত্তার জন্য, তোমার সুরক্ষার জন্য, সেফটির জন্য। যদি উপরওয়ালা আল্লাহ বা তালাই সবকিছু করবে, তারপরও নিজের
সেফটি তার নিজের অবশ্যই রাখতে হবে। সবাই আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, বাসায় একটু পড়াশোনা করো। সবাই আমার জন্য দোয়া করো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।